বাচ্চারা কি প্রতিদিন ডিম দুধ মাংস খেতে চায়? বাচ্চারা কি প্রতিদিন ডিম দুধ মাংস খেতে চায়? কিন্তু বাচ্চাদের পুষ্টি ঘাটতি পূরণে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপনিও ডিম দুধ মাংস দিয়ে তৈরি করে দিতে পারেন এমন সব মজাদার খাবার। করোনা ভাইরাসের সংক্রমণের প্রতিরোধের জন্য দরকার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দরকার দুধ, ডিম, মাংস, নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং ঘরে থাকুন। কি খবর মঞ্জু মিয়া, কেমন আছো? আর থাকা কি এক করোনা দেশে আইলো। আমার মুরগির খামার আর ডিম নিয়ে বড় চিন্তায় আছি ভাই। ওইদিকে আমার ডেইরি খামারে যে দুধ হয় সেটা নিয়েও পেরেশানিতে। আরে চিন্তার কি আছে, করোনার এই সময়ে মানুষের পুষ্টির দরকার হয়। সরকার দুধ ডিম বিক্রির ভ্রাম্যমাণ ব্যবস্থা করেছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাই হতাশ না হয়ে খামারের উৎপাদন ঠিক রাখতে হবে, তবেই নিশ্চিত হবে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা। নিয়মিত দুধ ডিম মাংস খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রিয় দর্শক, প্রোটিন হাব ফেসবুক পেজ থেকে আজকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সরাসরি তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন, কিংবা যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের আমরা দ্রুত সুস্থতা কামনা করি এবং সেই কামনা নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকের যে আলোচনার বিষয় দুধ এবং দুগ্ধজাত পণ্যের ইতিবৃত্ত, দুধ হোক সবার। এই বিষয়ে আলোচনায় আজকে আমাদের সাথে যে অতিথিরা রয়েছেন তাদের সাথে আমি প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে থাকবেন ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন, লাইফ স্টক অফিসার। তিনি এফএও প্রধান কার্যালয় রোম, ইতালিতে কর্মরত রয়েছেন। এছাড়া আমাদের সাথে যুক্ত হবেন মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, উপপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া আরো থাকবেন আমাদের সাথে একজন পুষ্টিবিদ রুবাইয়া পারভিন রীতি। আর আমাদের সাথে যুক্ত হবেন আরেকজন দুগ্ধ উৎপাদনকারী, তিনি শাহ ইমরান, স্বত্বাধিকারী স্বপ্ন ডেইরি এবং মহাসচিব বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনা অনুষ্ঠানে। আশা করি আপনারাও যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তবে যে বিষয়টি আলোচনায় আমাদের শিরোনাম, সেই শিরোনামে যাওয়ার আগে আমরা প্রথমে যেটি বলছিলাম, এই করোনাকালীন সময়ে যারা যেখানে আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, কিংবা যারা আক্রান্ত হয়েছেন তাদেরও আমরা সুস্থতা কামনা করছি। আমরা জানি যে আমাদের আজকের দুজন অতিথি তারা কিন্তু করোনায় আক্রান্ত ছিলেন, কোভিড পজিটিভ ছিলেন এবং সেই জায়গা থেকে তারা এই করোনা যুদ্ধে জয়ী হয়ে সুস্থ হয়ে এসেছেন। আমি তাদের দুজনের নাম বলছি। মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক, এবং আরেকজন হচ্ছেন শাহ ইমরান, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব। এই দুজনের কাছ থেকে প্রথমেই আমরা মূল আলোচনায় যাওয়ার আগে শুনতে চাই আপনাদের করোনা যুদ্ধের এই অভিজ্ঞতাটা। আমি প্রথমে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, আপনার মাধ্যমে শুরু করতে চাই। আপনি কখন পজিটিভ হলেন কিংবা কখন আপনি মনে করলেন যে আপনি আক্রান্ত হয়েছেন এবং এই সময়টায় আপনি এই যুদ্ধটা কিভাবে করেছেন? আপনার অভিজ্ঞতাটি একটু শুনতে চাচ্ছি। জি, ধন্যবাদ মাকসুদ ভাই। আমি প্রথমে ছোট্ট একটা অভিজ্ঞতা বলি, এটা দিয়েই তারপর শুরু করব। এই 13ই মে আমার করোনা পজিটিভ আসে।
তো আমি তখন মানে ইয়েতে চলে আসি, আলাদা একটা রুমে চলে আসি আইসোলেশনে। 14 তারিখে আমার মিসেসের জ্বর আসে, তো সে আরেকটা রুমে চলে যায়। 14 তারিখে ডাক্তারের সাথে কথা বলে সবার জন্য ওষুধের ব্যবস্থা করা হয়। আমি 13 তারিখ থেকে খাওয়া শুরু করি। তো মামনি এবং বাবুকে, আমার 2 সন্তান, ওদেরকে ড্রয়িং রুমে পৃথকভাবে রাখা হয়েছিল। 16 তারিখে ওদের মাই ওদের খাবারটা ডাইনিং টেবিলে দিয়ে যেত এবং ওরা সেখান থেকে এসে খাবারটা নিয়ে যেত। তো রান্নাঘরটা মুছে গিয়েছিল, একটু ভিজা ছিল। আমার ছেলে খাওয়ার পরে ওই প্লেটটা রাখতে গিয়েছিল রান্নাঘরের বেসিনে দৌড় দিয়ে, সে সেখানে স্লিপ খেয়ে পড়ে যায়। অনেক ব্যথা পেয়েছিল, জোরে একটা চিৎকার দিয়েছিল। তখন আমার মামনিও অনেক জোরে চিৎকার দিল ভাইকে ব্যথা পেতে দেখে। সবচেয়ে দুঃখজনক হলো, আমি বাবা হিসেবে একেবারে পাশের, একেবারে কাছেই, আমি তাকে ধরতে যেতে পারিনি, বা তার মাও তার কাছে আসতে পারেনি। কারণ আমরা তাদেরকে স্পর্শ করতে গেলে তাদের যদি হয়ে যায়, এই যে একটা আতঙ্ক থেকে, মানে আমার বাচ্চাটা অনেক কষ্ট পেয়েছিল, একটু কেঁদেছিল, দরজাটা একটু ফাঁক করে দেখেছিলাম। এই যে স্মৃতি, এটি কিন্তু আমার মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত এই স্মৃতি আমাকে তাড়িত করবে। এবং আমি দেখলাম যে এই 17 তারিখে 2 জনেরই একটু জ্বর আসে, 19 তারিখে তাদের সবার টেস্ট করিয়ে তাদেরও কোভিড-19 পজিটিভ আসে। মানে অর্থাৎ 4 জনই যখন আক্রান্ত হয়ে গেলাম, তখন তারা 3 জন একসাথেই থাকতাম, আমি আলাদা একটা রুমে আইসোলেশনে থাকতাম। তো এখানে একটি বিষয় সবার অবগতির জন্য জানাচ্ছি, যে এটি কারো যদি না হয়, তিনি কিন্তু বুঝবেন না এটার যে মানে যন্ত্রণাটা কি। অনেকের উপর দিয়ে হালকাভাবে যায়, আবার কারো উপর দিয়ে এটা একটা ছাপ রেখে যায়, এমনকি তাকে জীবন থেকেও নিয়ে যায়। তা এই ছোট্ট একটি উদাহরণ আমি এই কারণে প্রথমেই সবাইকে বলবো, অনেকেই এই বিষয়টি নিয়ে গাফিলতি করেন, অনেকেই ভাবেন আমি তো সুস্থ আছি, আমার কি হবে। আমি অনুরোধ করব সবাইকে, প্লিজ আমরা যদি সতর্ক না হই, আমাদের জীবন থেকে, আমাদের জীবনের অংশ যারা আমাদের পরিজন, তারা কিন্তু হারিয়ে যেতে পারে। এই কারণে সবাইকে বলবো, এই বছরটা টিকে থাকাই হলো আমাদের আগামী দিনের সম্পদ। আমাদের আগামী দিনের জন্য আমাদের নিজের এই বছরটা টিকিয়ে রাখতে পারলেই আমাদের স্বপ্ন পূরণের পথে আমরা পরে যেতে পারবো। তো আমি যখন 13 তারিখে এটি আমরা করি, পজিটিভ আসে, স্কয়ারে টেস্টি করি, রাত্রে আমার ভাই কথা বলেছেন আব্দুল্লাহ স্যারের সাথে, প্রফেসর আব্দুল্লাহ স্যার আমাকে কিছু ওষুধ দিয়েছিলেন। আর সিএমএইচ এর যে মেডিসিনের হেড ব্রিগেডিয়ার হাবিব স্যার, ওনার সাথে যোগাযোগ করে পরে 2 জনের ওষুধটা নেই। পাশাপাশি আমার ইমিডিয়েট বড় ভাই, উনি ওই লন্ডনে ইম্পেরিয়াল কলেজের একজন শিক্ষক, কার্ডিওলজিস্ট। আমার এর পূর্ব 2বার হার্টে সার্জারি করা ছিল, ওপেনার সার্জারি। তো ভাইয়ের সাথে কথা বলে কোন কোন ওষুধ আমার জন্য ঠিক হবে, এবং আব্দুল্লাহ স্যার আমাকে জানতেন, এবং কোন কোন ওষুধগুলা মানে আমার জন্য ঠিক হবে, সে আঙ্গিকে ওষুধ দিয়েছিলেন। আর আমার পরিবারের অন্যদের জন্য ডাক্তারের সাথে কথা বলে তাদের জন্য ওষুধ এনেছি। তো আমি আসলে খেয়েছিলাম এসকাবত 2টো ডোজ একসাথে খেয়েছিলাম একবারের জন্য, আর আমাকে আব্দুল্লাহ স্যার ডক্সিকেট দিয়েছিলেন, কিন্তু আমার ফ্যামিলি মেম্বারদের জন্য দেওয়া হয়েছিল জিম্যাক্স। আর এর সাথে ভিটামিন ডি, আপনারা সবাই জানেন যে আমি ভুক্ত অধিদপ্তরে আমরা অভিযান নিয়মিত করি, এবং করোনাতে আমি আক্রান্ত হওয়ার আগে আমি 1.5 মাস কোয়ারেন্টাইনে ছিলাম। এই 1.5 মাস আমি কিন্তু আলাদা একটা রুমে ঘুমাতাম, এবং আমি আমার সন্তানদের 1.5 মাস কখনো স্পর্শ করিনি। আমি আসলে বালতির মধ্যে পোশাকগুলো নিয়ে বাথরুমে কিন্তু ওয়াশ করতাম। কিন্তু আমার পজিটিভ আসে 12 তারিখে, আমার মামনির জন্মদিন ছিল 11 তারিখে। 12টা একটা কেক কেটে 2 জনকে একবার জড়িয়ে ধরি, এবং এই সেটা থেকে হয়তো তাদের মাঝে চলে যেতে পারে। তো এর মাঝে আমরা যেটি করেছি, প্রচুর পরিমাণ ভিটামিন সি খেয়েছি, আর রোদ পোহাতাম। আমার জানালা দিয়ে প্রচুর রোদ আসে, আমি ডেইলি 3 ঘন্টা রোদ পেতাম। যখন দিন ভালো থাকতো রোদটা পেতাম। এর পাশাপাশি সপ্তাহে একটা করে যে ভিটামিন ডি 40,000 যেটা ডি রাইজার, এটা খেতাম। আর ভিটামিন সি 2টা ট্যাবলেট খেতাম, পাশাপাশি জিঙ্ক ট্যাবলেটও খেতাম। তো সবচেয়ে বড় কথা হলো ভাপ নিতাম, মানে পানির ভাপ নিতাম দিনে 5 বার। এর পাশাপাশি আরো কিছু বিষয়, পানির ভাপ নেওয়ার পাশাপাশি দেখা যেত এই অন্যগুলো যেগুলো ওই যে আয়ুর্বেদ টাইপের যেটা বলা হয়, সমন্বিতভাবে অনেকগুলো, ধরুন কালিজিরা,
তারপরে অন্য যে বিষয়গুলো ছিল এগুলো একসাথে করে, হলুদ থেকে শুরু করে সব একসাথে করে মানে আমার রুমে একটা ইয়ে ছিল, ইলেকট্রিক কেটলি ছিল, এইটাতে ফুটাতাম, মাঝে মাঝে চা বানিয়েও খেতাম, এটা থেকে ভাপ নিতাম, আবার এটার গরম পানিটাই খেতাম। আর সারাদিন রুমে একটু হাঁটাহাঁটিও করতাম। কিন্তু 28 তারিখে আমি যখন হঠাৎ করে আমি দেখলাম যে আমার কোমর থেকে পায়ের নিচের দিকে প্রচন্ড ব্যথা করছে, এর মাঝে আমার যে সিএমএইচ এ গিয়ে দুবার টেস্ট করে আসি, দেখা গেল যে আমার যে ইনফেকশন হয়ে গেছে, আমার লাং ইনফেকশন হয়েছিল, ফুসফুসে সংক্রমণ প্রায় 20% মতো। তারপর ডাক্তাররা ওষুধও দিয়েছিল কিছু, আর পাশাপাশি 28 তারিখে আমি গুরুতর অসুস্থ হয়ে যাই, মানে কন্ট্রোল করতে পারছিলাম ব্যথার চোটে নিজেকে। তারপর ল্যাবেডে ইমার্জেন্সিতে সেখানে গিয়ে একটা ইনজেকশন নেই, রক্ত ঘন হয়ে গিয়েছিল, একে চলে আসছিল আমার। তারপর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে যাই, সেখান থেকে আমি সুস্থ হয়ে এসেছি। কিন্তু আমার দুঃখজনক হলো আমার যে কোমরের পেইনটা, গতকালকে আমি ডাক্তার দেখিয়ে আসছিলাম প্রফেসর এম এ ঠাকুরকে, উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এবং গতকালকে এমআরআইও করেছি। তা আমার এই একটা গভীর ক্ষত মনে রেখে গিয়েছে করোনা, এই আমার আদ্যপান্ত। আর পরিবারের অন্যান্য সবাই এখন পুরোপুরি সুস্থ। কিন্তু একটু এখানে আরেকটি কথা বলি, মাসুদ ভাই, আরেকটি কথা বলি, করোনা হলে কিন্তু একটা ইয়ে হয়, শক সিনড্রোম, মানে হঠাৎ করে ভয় পাওয়ার একটা ঘটনা ঘটে। আর আমি সবসময় আঙ্গুলের মধ্যে অক্সিমিটার রাখতাম, প্রতি আধা ঘন্টা পর পর এটার ছবিও তুলে রাখতাম। রুমে অক্সিজেন সিলিন্ডার এনে রেখেছিলাম, এটা দিন আমার 87 পর্যন্ত গিয়েছিল, কিন্তু আমি জানালার ইয়েগুলো খুলে বাতাস নেওয়ার চেষ্টা করেছি, হাফ এন আওয়ারের মধ্যে ঠিক হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে মনোবল হলো এই রোগের ক্ষেত্রে একটা বড় শক্তি, একটা প্রতিরোধ। অবশ্যই অবশ্যই ধন্যবাদ মোহাম্মদ শাহরিয়ার। আমি একটু যেতে চাই শাহ ইমরানের কাছে। আমরা শুনছিলাম যে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের কি নির্মম অভিজ্ঞতা, যে তার ছেলে কিচেনে পড়ে গিয়েছে, কিন্তু তিনি বাবা হয়েও ধরতে যেতে পারেননি এই করোনার কারণে। এই করোনা এই ধরনের অনেক নির্মমতা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমি একটু শাহ ইমরানের কাছে যেতে চাই, আপনার অভিজ্ঞতাটি একটু ছোট করে শুনতে চাই। আপনি কিভাবে এই করোনার যুদ্ধে জয়ী হলেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। করোনা আসলে সত্যিকারই আমাদের দেশের জন্য মারাত্মক ভাবে আমরা ঝুঁকির সম্মুখীন। তারপরে আমাদের সত্যিকার ভাবে কাজ বন্ধ করে রাখার কোনো উপায় নেই। আমরা চেষ্টা করেছি যতটুকু নিজেদেরকে লকডাউন করা যায়, বাট আপনারা হয়তো জানেন যে আমাদের 14 জুন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন আমাদের একটা প্রেস কনফারেন্স ছিল, এবং আমি এবং আমার প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ইমরান হোসেন, আমরা এই লকডাউনের মধ্যে চেষ্টা করেছি যে খামারিদের বিভিন্ন সমস্যা, তারপরে সেগুলো নিয়ে কাজ করা, আমাদের পানি সম্পদ অধিদপ্তর সেখানে মিটিং আলোচনা সবকিছুতে অংশগ্রহণ করা। আমি এবং আমার প্রেসিডেন্ট আমরা দুজনেই চেষ্টা করেছি সেই মিটিং গুলোতে অংশগ্রহণ করতে, এবং বাইরেও যেতে হয়েছে আমাদের বিভিন্ন রকমের সমস্যায়। তো তারপরে এটা আসলে অনেকেই জানে না, আমরা আসলে কাউকে বলিও নাই, আমার প্রেসিডেন্ট এবং আমরা দুজনেই আসলে করোনাতে আক্রান্ত ছিলাম। তো প্রেসিডেন্ট ওনার সবাই আক্রান্ত ছিল বাসায়, উনি লকডাউন ছিলেন। আমাদের 14 জুন আমি প্রেস কনফারেন্স করে আসার 2 দিন পরে আমিও কিছুটা অসুস্থ হয়ে পড়ি, এবং আমি চেষ্টা করেছি যে বাইরে না গিয়ে যতক্ষণ পর্যন্ত ঘরে থেকে নিজে ট্রিটমেন্ট নেওয়া যায় এই কাজগুলো আমি ঘরে থেকে করার চেষ্টা করেছি। এবং আমিও শাহরিয়ার ভাইয়ের মতো আমি আমার রুমে একদম লকডাউন ছিলাম, আমি সবসময় মাস্ক ব্যবহার করতাম, এবং আমার কাছে আসতে দিতাম না, আমার মেয়েকেও আসতে দিতাম না, এবং যদি কাউকে আসতে হতো তারাও মাস্ক পরে যেন আসে, আমি যেন মাস্ক পরে থাকি, এই বিষয়গুলো মেনটেন করতাম। তো আল্লাহর রহমতে 5-6 দিন পর থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে আস্তে আস্তে সুস্থ বোধ করলাম,
এবং ইনশাল্লাহ এখন আমি বেশ ভালো সুস্থ আছি। জি, আল্লাহর রহমতে। আশা করি আপনাদের আরো যারা আক্রান্ত আছেন এই সময়ে নিশ্চয়ই আপনাদের এই অভিজ্ঞতা শোনার পর তারাও কিছুটা মনোবল পাবে এবং এই করোনা যুদ্ধে তারাও জয়ী হবেন সেই প্রত্যাশা আমরা করছি। এখন আমরা মূল প্রসঙ্গে আসতে চাই এবং মূল প্রসঙ্গে প্রথমেই যেতে চাই আমি ডক্টর মোহাম্মদ শামসুদ্দিনের কাছে, যিনি রয়েছেন আমাদের ইতালিতে রয়েছেন। তিনি বিশ্ব খাদ্য কৃষি সংস্থায় কর্মরত রয়েছেন লাইফ স্টক অফিসার হিসেবে। আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি। আপনি এই যে দুজন করোনা যোদ্ধার অভিজ্ঞতা শুনছিলেন, আমরা জানি যে রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে মানুষের এই করোনায় জয়ী হওয়ার সবচেয়ে বড় একটি হাতিয়ার। যেহেতু এখন পর্যন্ত এই রোগের কোনো ওষুধ কিংবা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতা যে মানুষের বাড়ে কিংবা মানুষের যে থাকে সেটি হচ্ছে তার খাদ্যাভ্যাসের উপর, সে কতটুকু প্রোটিন, শর্করা কিংবা অন্যান্য প্রয়োজনীয় খাদ্য উপাদান গ্রহণ করছে। তো আমরা জানি যে দুধ হচ্ছে প্রোটিনের অন্যতম একটি সোর্স, যেটি মানুষকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে কিংবা তার শারীরিক গঠনে সহায়তা করে। আমরা যে বিষয়টি আপনার মাধ্যমে শুরু করতে চাই, আসলে বাংলাদেশে যে দুধ উৎপাদন হচ্ছে সেটি কতটুকু ভোক্তারা খাচ্ছেন কিংবা ভোক্তারা দুধের প্রতি অনেকের আবার না খাওয়ার একটি প্রবণতা আছে, অনেকে দুধ খেতে চান না কিংবা অনেকে দুধ খেতে চাইলেও হয়তো বা দামের কারণে কিংবা তাদের ক্রয় ক্ষমতার বাইরে থাকার কারণে নিয়মিত খেতে পান না। আমি বাংলাদেশের এই দুধের ইতিহাস সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আমরা এই পণ্যটির ইতিবৃত্ত নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। আচ্ছা স্যার, ধন্যবাদ। শুরু করি যে বাংলাদেশে আসলে আমাদের দুধের মানে কনজাম্পশন যেটা আর কি, দুধ খাওয়ার প্রবণতা কম। এখন এই কমটা কি প্রাপ্তি কম কিনা আমি কয়েকটা পরিসংখ্যান দিচ্ছি, তাতে পরিষ্কার হবে। যেমন পৃথিবীর দেশগুলির মধ্যে ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বেশি দুধ পান করে, তারা প্রায় 430 কেজি প্রতিজন প্রতি বছরে। এবং তার খুব কাছাকাছি হলো আপনার নেদারল্যান্ড এবং সুইডেন, তারাও প্রায় 360 কেজি প্রায় প্রতি বছর। এই হলো খুব উন্নত দেশের কথা। কিন্তু আমরা যদি আমাদের সমসাময়িক অর্থনীতির এবং সাউথ এশিয়ার দেশগুলি দেখি, সাউথ এশিয়াতে বাংলাদেশে আসলে দুধ ভোগের পরিমাণ 7টি সাউথ এশিয়ান দেশের মধ্যে ষষ্ঠ। তার মধ্যে আবার মালদ্বীপের তথ্যটা নাই আন্তর্জাতিক মাধ্যমে। তো এখানে দেখুন, পাকিস্তান সবচেয়ে বেশি দুধ পান করে, তাদের প্রায় 184 কেজি প্রতি বছর প্রতিজন। দ্বিতীয় অবস্থানে আছে হলো ইন্ডিয়া, তারাও প্রায় 85 কেজির মতো। সেই তুলনায় বাংলাদেশে এটি আন্তর্জাতিক যে তথ্য আছে তাতে হলো আপনার 22 কেজির মতো। তবে এই তথ্যটাও আমাদের, এটাও একটা বিষয় যেটি আমাদের একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা আছেন এবং একজন খামারিও আছেন, এই তথ্যটা কিন্তু এক এক উৎসে আপনি এক এক রকম পান। তো এইটি একটি সঠিক তথ্য সরকারের নির্দিষ্ট বিভাগ থেকে এটি দেওয়া উচিত এবং এটি দিতে হলে আসলে একটি ভালো পরিসংখ্যান করতে হয়। তো প্রথমে আপনার কথা হলো যে হ্যাঁ, আমাদের যে আর্থসামাজিক অবস্থার সমসাময়িক যে দেশগুলি আছে তার মধ্যে আমাদের দুধের কনজাম্পশন বা ভোগ খুবই কম। এবং তার কতগুলি ফলাফল যদি দেখেন আপনি, সারা পৃথিবীর যেটা হাঙ্গার ইন্ডেক্স বলে, সেই হাঙ্গার ইন্ডেক্সে আমাদের যে শিশুরা আছে, এই শিশুদের মধ্যে আপনার যাকে বলা হয় স্টান্টেড গ্রোথ, অর্থাৎ তার যে বয়সে যতটুকু গ্রোথ হওয়ার কথা তার চেয়ে কম হয়, এরকম শিশুর পার্সেন্টেজ হলো প্রায় 36%। অথচ আমাদের যে কম জিডিপি অর্থনীতির দেশ মিয়ানমার, তাদের এটি 15%। তার মানে এটি পরিষ্কার যে শিশু খাদ্যে আমরা আমাদের সমসাময়িক বা আমাদের চেয়ে তাদের অর্থনীতি খারাপ, তাদের চেয়েও আমরা খারাপ অবস্থানে আছি। এবং এখানে একটি তথ্য আপনার খুব আশ্চর্য হবেন যে আমাদের দেশে যারা উচ্চ আয়ের, মানে এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। নিম্ন আয়ের মানুষের অপুষ্টিতে ভোগে, এটা আমরা সবাই শুনেছি। কিন্তু আমাদের দেশে যারা উচ্চ আয়ের যে অংশ, তাদের শতকরা 20% শিশু অপুষ্টিতে ভোগে, যা নাকি পরিষ্কার একটি খাদ্য, যেটাকে বলবো যে
ফুড এডুকেশন, যে আমি কি খাওয়াবো আমার শিশুকে এবং কোথায় সেই খাবারটি আমরা পাবো, সেটি নিয়ে সেটি একটি বড় ঘাটতি আছে, মানে খাদ্য সংক্রান্ত যে শিক্ষা। তৃতীয় যে বিষয়টি আপনি বলছেন যে আমাদের দেশের মানুষ দুধ খেতে চায় না কেন, আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতেও অনেক হয় কি, অনেকগুলি তথ্য খুব দ্রুত চলে আসে, এটা যেরকম ভালো জিনিস, কিন্তু অঠিক তথ্য বা ভুল তথ্য কিন্তু খুব দ্রুত ছড়ে যায়। দুধ সম্বন্ধে কিছু বিষয় ঘটেছে, বিশেষ করে গত বছর এই জুলাই মাসে আমি বাংলাদেশেই ছিলাম একটি প্রকল্পের কাজে। বাংলাদেশ সরকার একটি খুব বড় প্রকল্প নিয়েছে, এলডিডিপি, যেটি দুধ উৎপাদনের জন্য। তখন ওই যে কিছু রিপোর্ট পত্রিকায় আসলো এবং কি বলে যে আপনার টেলিভিশনের মাধ্যমে আসলো যে দুধের মধ্যে কিছু অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে এবং জীবাণু পাওয়া গেছে। এখানে কয়েকটি বিষয় খুব সংক্ষেপে বলি। দুধ কখনোই জীবাণু, মানে প্রথমে একটু বলে নিই, বাংলাদেশের ব্যাকটেরিয়ার, আমাদের বাংলায় ব্যাকটেরিয়ার যে বাংলাকরণ করা হয়েছে, এটা আসলে সঠিক হয়নি। ব্যাকটেরিয়া হলো অণুজীবী, যা এককোষী একটি উদ্ভিদ, এবং তার মধ্যে মাত্র হাতে গোনা কয়েকটা আমাদের রোগ করে, সেটা হলো জীবাণু, রোগ জীবাণু। আর বাকি যে হান্ড্রেডস অর থাউজেন্ডস অর মিলিয়ন ব্যাকটেরিয়া আমাদের চতুর্দিকে আছে, আমাদের শরীরে আছে, আমাদের মুখে আছে, হাতে আছে, এরা হয় কিছুই করছে না, অথবা তাদের অনেকগুলি, আমাদের পাকস্থলীতে অনেক ব্যাকটেরিয়া আছে যারা আসলে আমাদের উপকার করছে। তো প্রথমেই বলে নিই যে দুধে ব্যাকটেরিয়া পাওয়া যাবে, কারণ দুধ একটি জীবিত প্রাণীর থেকে আসতেছে। তার মাঠের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, তার উনানের ভিতরেও ব্যাকটেরিয়া থাকে, এবং তার অনেকগুলি ব্যাকটেরিয়া কিন্তু কাজেও লাগে। তবে হ্যাঁ, কতগুলি ব্যাকটেরিয়া কোনোভাবেই থাকা উচিত না। তার একটি হলো টিবির বা যক্ষার জীবাণু, এটা দুধের মাধ্যমে আসতে পারে। তারপরে আপনার আরো কিছু রোগ যেগুলি হয়, যেমন আমাদের গলায় আপনার ঘা হয়, স্ট্রেপ্টোকক্কাস জাতীয় কিছু ব্যাকটেরিয়া, স্টেফাইলোকক্কাস আছে। অর্থাৎ এই যে ব্যাকটেরিয়াগুলি যাতে না আসে, সেই জন্য দুধ দোহনের পরে 1 ঘন্টা সময়ের মধ্যে তাকে ঠান্ডা করে ফেলতে হবে এবং পাস্তুরাইজ করতে হবে। যদি এই পাস্তুরাইজটি করা হয়, তাহলে দুধকে আমরা সারা পৃথিবী এটাকে নিরাপদ মনে করে, এবং সেই দুধ পান করতে কোনো আপত্তি নেই। এবং সেই দুধে কিন্তু 2-4টা জীবাণু থাকবে, কিন্তু কোনো অবস্থাতেই টিবির জীবাণু থাকবে না, এটা তখন নিশ্চিত করা যায় পাস্তুরাইজ করার পরে। এবং দুধের জীবাণু থাকে বলেই কিন্তু আমরা দই উৎপাদন করতে পারি, কারণ দুধকে ফার্মেন্ট করেই দই করা হয়। আর যে বিষয়টি হলো যে বাজারের যে দুধগুলিতে অ্যান্টিবায়োটিক বা ইত্যাদি আছে, এটা আমরা হয়তো পরে আবার আলাপে আসবো। এখানে আমাকে যদি বলেন যে একটাই কাজ, সেটা হলো খুব অথেন্টিক্যালি এটি পরীক্ষা করতে হবে এবং ভোক্তাকে আস্থায় আনতে হবে যে বাজারের দুধ আছে সেটি ভালো দুধ, এবং এটা পান করলে কারো কোনো স্বাস্থ্যের ক্ষতি হবে না। এবং এটার একটাই পথ, সেটা হলো যে এটা পরীক্ষা করা। মাঝে মধ্যে কিছু বাংলাদেশে হ্যাঁ কিছু অপারেশন হয়, এটি হয়তো বা ভালো আছে, কিন্তু তার কিন্তু কিছু আমি বলবো যে কিছু খারাপ দিকও আছে। যেমন প্রথমে হলো যে পরীক্ষা, এটা একটা নিবিড় ভাবে এটা চলতে থাকবে। আমরা যে ইটালিতে থাকি, এখানে পুলিশ যে কোনো দোকানে যায়, তার আইডিটা দেখায় যে আমি এই কারণে আসছি, তার একটা প্রোটোকল আছে যে আমি তোমার এইগুলি পরীক্ষা করব, পরীক্ষা করে কোথাও ত্রুটি পালে জরিমানা করে, কোথাও ত্রুটি না পালে সে ধন্যবাদ দিয়ে চলে যায়। কিন্তু এখানে যদি ধরেন ওই দোকানটাকে একেবারে পাবলিক মিডিয়াতে নিয়ে তাকে খুব অপদস্থ করে, তো সেটি যখন দোকানির জন্য যেমন খারাপ, আর যদি বলে যে তোমার দোকানের যে মাংস ছিল এই মাংস খুবই খারাপ, এটা মানুষকে খুব ক্ষতি করবে, তখন সাধারণ মানুষ কিন্তু খুব অ্যানালাইটিক মেসেজটা নেয় না, ও মাংস খারাপ, তার মানে মাংস খেলে আমার অসুখ হবে, তো দেখা যায় যে মাংস খাওয়া ছেড়ে দিতে চায়। তো এখানে একটি বিষয় হলো কি, যে এই যে পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে, এই টেস্টগুলি আরেকটু পেশাদার ভিত্তিতে এবং আরেকটু নিবিড় ভাবে করতে হবে। আমি আপাতত এখানে একটু থামি, এরপরে অন্যরা আর কথা বলুক, এবং পরে আরো কিছু প্রশ্ন থাকলে আসবো। ওভার টু ইউ, মাকসুদ ভাই, আপনার কাছে। রুবাইয়া পারভিন, আপনি কি শুনতে পাচ্ছেন?
জি, আপনি নিশ্চয়ই আমাদের এই দীর্ঘ সময়ের আলোচনাটি শুনছিলেন এবং প্রথমেই আমরা যে দুজনের কথা শুনলাম করোনা যুদ্ধ জয়ের গল্প, সেই করোনা যুদ্ধে তারা যেভাবে যুদ্ধটি করেছেন এবং সেখানে আমরা জানি যে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা, নিশ্চয়ই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সেক্ষেত্রে বড় একটি ভূমিকা রেখেছে এই করোনা যুদ্ধে তাদেরকে জয়ী হওয়ার জন্য। আর রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে মানুষের সুষম খাবার, খাদ্যাভ্যাস, যেটি মাধ্যমে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় এবং সেক্ষেত্রে দুধের একটি বড় ভূমিকা আছে। আমরা জানি যে ছোট বাচ্চাদের থেকে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, শরীরের গঠন ঠিক থাকে। তো আমি যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দুধ আসলে কিভাবে ভূমিকা রাখে, আপনি একজন পুষ্টিবিদ হিসেবে যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন। নিজেকে কেয়ার করতে পারি। তো এখন দুধের মধ্যে কিন্তু ভিটামিন এ, ডি, ই, কে কে বিশেষ করে ভিটামিন কে টা আছে পনির বা হচ্ছে বাটার এরকম জাতীয় মানে প্রোবায়োটিক খাবার, বেশি বিশেষ করে হচ্ছে পনির বা বাটার এরকম জাতীয় খাবারে। সো এটা কিন্তু অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক বেশি সাহায্য করে। আর সেক্ষেত্রে অবশ্যই আমি সবাইকে মানে একটা কথাই বলবো, মানে আমি অ্যাজ আ নিউট্রিশনিস্ট হিসেবে সাজেস্ট করবো যে অবশ্যই যদি কারো কোনো ল্যাকটোজ ইনটলারেন্স না থাকে তাহলে অবশ্যই প্রতিদিন 1 গ্লাস করে দুধ পান করতে। আর এটা বিশেষ করে বিভিন্ন মানুষের বয়স অনুযায়ী এবং তার হচ্ছে বয়স, ওজন, তার হাইট মানে তার বিএমআই অনুযায়ী কিন্তু একেকজন একেক ভাবে দুধ পান করবে। কিন্তু যদি কেউ দুধ পান করে প্রতিনিয়ত তাহলে কিন্তু তার হচ্ছে এনার্জি যেমন গেইন হবে, তার পাশাপাশি কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে অনেক বেশি সাহায্য করবে। জি, রীতি আপনি যে বিষয়টি বলেছেন যে ভিটামিন কে এর কারণে এই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায় এবং এই বিষয়ে কিন্তু একটি গবেষণা আমরা দেখেছি, ইতালিতে একটি গবেষণা হয়েছিল যেখানে তারা দেখিয়েছেন যে যারা মারা গেছেন এরকম কিছু কেস স্টাডি তারা করেছেন এবং তাদের ভিটামিন কে এর ঘাটতি পাওয়া গিয়েছে। তো নিশ্চয়ই বিষয়টি আসলে যারা দেখছেন তারাও অনুধাবন করতে পারছেন যে আসলে এই দুধের প্রয়োজনীয়তাটা কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আপনার কাছে আসবো। আমি একটু এই মুহূর্তে যেতে চাই শাহ ইমরানের কাছে। শাহ ইমরান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, যে বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ, ইতিমধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন তিনি উল্লেখ করেছেন যে আমাদের যে দুধের উৎপাদন কিংবা মানুষের যে দুধের প্রতি অনেক ধরনের অনীহা থাকে কিংবা নানা ধরনের অপপ্রচারও থাকে, আবার কিছু গবেষণার তথ্য অনেক সময় সঠিকভাবে উপস্থাপিত হয় না কিংবা অনেক সময় আতঙ্কও থাকে এগুলো নিয়ে। তো আপনারা যারা এই শিল্পে আছেন, আপনারা এই বিষয়গুলোকে কিভাবে দেখেন এবং আপনারা এই যে যারা বাণিজ্যিকভাবে দুধ উৎপাদন করছেন, আপনারা কতটুকু নিরাপদভাবে দুধ উৎপাদন করেন? আচ্ছা, এখানে একটা জিনিস সেটা হলো যে আপনি দুধের নিরাপদ দুধের কথা বলছেন, যে এই নিরাপদ যে স্ট্যান্ডার্ড, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। আমরা কিন্তু গুণগত মান ভালো তৈরি করা, এটা কিন্তু শেষ নেই। হ্যাঁ, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যে খামারিদের যারা তরল দুধ যেখানে আমরা যারা তৈরি করছি, এটা যেন প্রতিনিয়ত যেন আমরা ভালোভাবে নিরাপদ খাদ্য মাধ্যমে, পশুকে নিরাপদ খাদ্য দিয়ে দুধ যাতে নিরাপদ আসে, ভালো মানের খাদ্য যেন পশুকে দিতে পারি আমরা।
এটা কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি এটাও সত্য কথা যে এটা কিন্তু আপনার একদিনে হবে না। আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সম্মিলিতভাবে আমাদেরকে এই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। তাই বলে এটাও করা যাবে না যে একটা দেশের শিল্প, যখন আপনি জানেন যে বিগত প্রায় 5 বছর ধরে দেশে দুধের উৎপাদন কিন্তু বেড়েছে, বহুগুণে বেড়েছে। তো এটাও কি সত্য যে আমাদের এই শিল্পকেও কিন্তু ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে। তাহলে কিন্তু এই শিল্পকে ধীরে ধীরে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা কিন্তু চেষ্টা আমাদেরকে করতে হবে। আমাদেরকে পজিটিভ কথা বলতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, পজিটিভ কাজ করতে হবে। হ্যাঁ, এখন আমরা যদি আমাদের এই দেশের শিল্পকে ধ্বংস করে আমরা বিদেশ থেকে দুধ আমদানি করে চলবো, হ্যাঁ, এই বিষয়গুলোকে আস্তে আস্তে কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এই আমদানি করাকে আস্তে আস্তে কমাতে হবে। তার কারণ আপনি জানেন যে আমাদের দেশের এই শিল্প কিন্তু হচ্ছে অর্থনীতি, মানে গ্রামীণ অর্থনীতির মজবুত একটা ভিতের উপর কিন্তু তৈরি করে কিন্তু আমরা আগাচ্ছি। তো সেক্ষেত্রে আপনার গ্রামীণ অর্থনীতির এই দুগ্ধ শিল্পকে টিকিয়ে রাখা আমাদের জন্য কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ, এবং এটা আমাদেরকে করতে হবে। দুধের আমদানি ধীরে ধীরে বন্ধ করে দুধের গুণগত মান উৎকর্ষ সাধনের জন্য আমাদেরকে আমি বলবো সরকার থেকে যে আমাদের উন্নত মানের যেন ল্যাব তৈরি করা হয়, এবং খাদ্যে যারা অ্যাকচুয়ালি খাদ্য থেকেই কিন্তু যদি কোনো ভেজাল এসে থাকে খাদ্য থেকেই আসবে। কোনো খামারি কিন্তু আপনার তার এত মূল্যবান পশুকে কিন্তু সে কিন্তু আপনার কোনো রকম কোনো ভেজাল খাদ্য দেবে না, এটা কিন্তু আপনার 100% গ্যারান্টি। তো দেখা যায় যে কেউ যদি কোনো খাদ্যে ভেজাল তৈরি করে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু একজন খামারির পক্ষে সেই খাদ্য টেস্ট করে গরুকে খাওয়ানো এটা কিন্তু পসিবল না। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টের মনিটর করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ। যারা খাদ্য পশু খাদ্য যারা তৈরি করছে তারা কি উপাদান দিয়ে তৈরি করছে। আপনি জানেন যে এখন কিন্তু ওই যে মিট বোন যেটা ছিল আগে, এখন কিন্তু সেটা আর এখন নাই। এখন আমরা ভেজিটেবল প্রোটিন ইউজ করছি আপনার পশু খাদ্য। তো এটা যেমন একটা ভালো দিক, তাই না? এইভাবে কিন্তু আমাদের আসলে ধীরে 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 আমাদের এই উন্নয়ন গুলো হবে এবং আমরা ডেফিনেটলি ভালো দিকে আমরা আগাতে পারবো। জি, ধন্যবাদ শায়মরান, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা একটু এই মুহূর্তে পুষ্টিবিদ রুবাইয়া রীতির কাছে যেতে চাই, যে একজন দর্শক প্রশ্ন করেছেন আমাদেরকে, সেই প্রশ্নের উত্তরটি আমি নিয়ে আসতে চাচ্ছি। দিবা চৌধুরী একজন দর্শক, তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন যে যাদের ল্যাকটোজেন ইনটলারেন্স আছে তারা যদি পাস্তুরাইজ কিংবা ইউএসটি মিল্ক খায় সেক্ষেত্রে তাদের সমস্যা হয় না। এটির আসলে কারণ কি? আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে যাদের ল্যাকটোজেন ইনটলারেন্স আছে তাদের আসলে দুধ খাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়। তো এই পাস্তুরাইজ বা ইউএসটি মিল্ক খেলে সমস্যা কি হয় না কেন? এক্ষেত্রে কি পরিবর্তন আসে? আচ্ছা, অনেক সুন্দর একটা কোশ্চেন করেছেন উনি। অসংখ্য ধন্যবাদ এরকম কোশ্চেনের জন্য। অ্যাকচুয়ালি যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে এটা কেন হয়? কারণ হচ্ছে যে যাদের হচ্ছে ল্যাকটোজের সমস্যা থাকে, মেইনলি হচ্ছে ল্যাকটোজ কিন্তু কার্বোহাইড্রেটের, মানে কার্বোহাইড্রেটকে বলা হয় আর কি। দুধের যে হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, সেটা হচ্ছে এক প্রকারের ল্যাকটোজ। তো এই ল্যাকটোজের পরিমাণটা যখন কোনো মানুষের শরীরে কম থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু সে ল্যাকটোজ জাতীয় কোনো, যেমন বিশেষ করে দুধ বা দুধ জাতীয় কোনো খাবার, দই, এইসব কিন্তু সে গ্রহণ করতে পারবেন না কোনোভাবে। তো সেক্ষেত্রে যদি পাস্তুরাইজড বা হচ্ছে যে কোনো দুধে যদি সেখানে ল্যাকটোজের পরিমাণ যদি না থাকে, কম থাকে, তাহলে কিন্তু সে ইজিলি হচ্ছে ওই দুধ পান করতে পারবে। সেক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না। আর মেইনলি হচ্ছে যাদের ল্যাকটোজের পরিমাণ দেহে অনেক কম আছে, তো তাদেরই কিন্তু আসলে সমস্যা হয় ল্যাকটোজ জাতীয় কোনো খাবার খাবার। তো সেক্ষেত্রে এই জন্যই আসলে পাস্তুরাইজড যে কোনো দুধ বা যেগুলো হচ্ছে একটু প্রসেসড করা হয়, সেই দুধটা পান করতে আসলে এই জন্যই সমস্যা হয় না। জি, ধন্যবাদ রুবাইয়া দিদি। আমরা প্রশ্ন পরে আরো নেব। এই মুহূর্তে আমি একটু যেতে চাই মঞ্জুর শাহরিয়ারের কাছে। মঞ্জুর শাহরিয়ার, আপনি নিশ্চয়ই এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন? জি বলুন। মঞ্জুর শাহরিয়ার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আমরা শুরুতে আসলে আপনার একটি নির্মম গল্পের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু করেছি, যে একটি কঠিন যুদ্ধে আপনি সময় পার করেছিলেন এই করোনায় আক্রান্ত হওয়ার পরে, এবং আগেও আপনি সেই কঠিন সময় পার করে এসেছেন। তো আমরা যে বিষয়টি আসলে জানতে চাই যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আপনি কর্মরত রয়েছেন এবং আপনি বিভিন্ন সময়ে এই ভেজাল বিরোধী অভিযান চালিয়েছেন। তো আমরা এই যে প্রাণীজ প্রোটিন, মানুষের এই যে রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়টি যেহেতু এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে করোনাকালীন সময়, এবং আপনি নিজেও এই বিষয়টি জানেন, এবং আপনি ভিটামিন ডি এর জন্য 3 ঘন্টা রোদ
খুঁড়িয়েছেন আপনার এই জানালার পাশে, অর্থাৎ রোগ প্রতিরোধের জন্য যে খাদ্য উপাদানগুলো দরকার সেগুলো আমাদের শরীরে যাতে মানুষ ঠিক মতো নিতে পারে, সেই বিষয়গুলো কিন্তু এখন বেশ জোরে সোরে আলোচিত হচ্ছে এবং মানুষজন সচেতন হতে শুরু করেছে। সেই সচেতনতার জায়গা থেকে আমি যেটি জানতে চাচ্ছি, আপনারা আসলে এই যে প্রাণীজ প্রোটিন শুধু দুধ নয়, ডিম, মাছ, মাংস বাজারজাতকরণ এবং ভোক্তার নিরাপত্তায় আপনারা কি ধরনের ভূমিকা রাখছেন? ধন্যবাদ। এখানে একটি বিষয়ের অবতারণা করে রাখি যে আমি সরকারি চাকরির পাশাপাশি আমি সবসময় মনে করি যে ব্যক্তি জীবন, যেটা আমার ব্যক্তি জীবনের অংশে আমি একজন কৃষকও। আর বিশেষ করে যে ডেইরি শিল্প যেটা, এটার প্রতি আমার একটু আগ্রহ আছে, কারণ আমি একসময় ময়মনসিংহে যখন ম্যাজিস্ট্রেট ছিলাম তখন আমার একটা বাসায় আমি কিন্তু 3টে গাভী পালতাম। পরবর্তীতে আমার মিসেস আগ্রহ ছিল। আমি ছোটবেলায় যখন স্কুলে পড়তাম প্রাইমারি লেভেলে, তখন আমার আব্বা ছিলেন পুলিশ অফিসার, কুমিল্লা সদর সার্কেলে সিআই ছিলেন। তো সেখানে আমাদের বাসায় গরু ছিল, আমার মাই পালতেন মূলত, এবং গরুর দুধ বানানো যেটি, এটি আম্মাই করতেন। আমার সাথে তখন আমি শিখেছিলাম। তা আমার আসলে রক্তের ভিতরে এটা ঢুকে গেছে। শেষ পর্যায়ে আমরা ব্যাংক থেকে লোন করে একটা ডেইরি ফার্মও করা হয়, এবং ডেইরি ফার্মে এমনও গিয়েছে যে 3.5 মণ দুধও হয়েছিল। মানে 60টি গাভীর থেকে 18টি গাভী হয়েছিল। পরবর্তীতে 27টি বাচ্চা ছিল। তো এটি হলো কি, মানে একজন কৃষকের চোখে দেখা যেটি, কৃষক কি কি ফেস করে সেই বিষয়গুলো কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, চাকরি আগেও করেছি এগুলো। তো এখানে আমরা যেটি করি ভুক্ত অধিদপ্তর থেকে, আমরা যেমন আমাদের যে অভিযানগুলো আমরা খাতভিত্তিক করি, যে খাতভিত্তিক যেমন একটি কৃষি শিল্প, এইভাবে বিভিন্ন খাতে খাতে আমাদের কাজগুলো করে থাকি। আমাদের মহাপরিচালক মহোদয় এই যে নির্দেশনা দেন, সে আঙ্গিকে আমাদের বিভাগের উপপরিচালকগণ কাজ করেন। তা আমাদের যে ঢাকা বিভাগ, মূলত আমার ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের 17টি জেলা এবং ঢাকা সিটি কর্পোরেশন। আপনাদের একটু বলি, আমি নিজেই 2-3টি অভিযান পরিচালনা করেছি, গিয়েছি আমি। এই যে বড় বড় যেগুলো মাছের খাবার তৈরি করে, তারপরে পশু খাদ্য তৈরি করে, মুরগির খাবার তৈরি করে, এগুলো বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশের, যে যাদেরকে বাই নেমে চিনে অনেকে, সেই ধরনের প্রতিষ্ঠানে গিয়েছি। আসলে তারা কি মানে ইউজ করছে কেমন, তো সেখানে গিয়ে একটু তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। যে যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে তারা কিন্তু পণ্য দিয়ে তারা সেই খাবার তৈরি করছিল। আমরা যে মানে কৃষকের মাঠ থেকে খাবারের টেবিল পর্যন্ত খাদ্যের যে নিরাপত্তা, এই নিরাপত্তা রক্ষার জন্য কিন্তু ভুক্ত অধিদপ্তর কাজ করি। তো সেখানে আমরা প্রথম হলো সেই মানে পশু খাদ্য যেটি ব্যবহৃত হবে, আমার যেই ধরেন একটি দুগ্ধবতী গাভী যে খাবারটা খাবে, গ্রামের একটি গাভী খাচ্ছে, কিন্তু আমাদের দেখা যাচ্ছে আমাদের যে দুধটি উৎপাদন হয় এটা কিন্তু ফার্ম বেসড, বেশিরভাগই ফার্মে উৎপাদিত দুধ আসে আমাদের গ্রামের মানুষের সাথে সাথে এগুলো আসছে। তো ফার্মের দুধগুলো যখন তারা পশুকে খাওয়ায়, তারা কিন্তু সেই খাবারগুলোই বেশি আনে। তো সেখানে একটা আমরা নজর দিয়েছি, এবং আমাদের এটা চলমান সবসময় হয়। আরেকটি বিষয়, দুধ যখন বাজারে আনে, আপনারা জানেন জেলায় জেলায় কিন্তু দুধ মহল থাকে, মানে বিভিন্ন জেলায়। যেমন আমি ময়মনসিংহে ম্যাজিস্ট্রেট ছিলাম, তারপর মানিকগঞ্জে এডিসি ছিলাম। আপনারা সবাই জানেন যে মানিকগঞ্জ মাংস এবং দুধে উদ্বৃত্ত একটি জেলা। এবং যখনই দাপ্তরিক কাজে কোথাও যেতাম, তখন একটু অনুসন্ধান করার চেষ্টা করতাম যে সেই এলাকার আসলে কৃষির ক্ষেত্রে, বিশেষ করে একটি গাভী যদি থাকে, এটি একটি পরিবারের শক্তি। বিশেষ করে মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে একটি বিশাল একটি, আমি আবারও বলছি, কারণ আমি ওই যে দাপ্তরিক কাজের বাহিরে ব্যক্তিগতভাবে কিছু এই যে অনুসন্ধানমূলক যে এই বিষয়গুলো দেখে থাকি। তো সেখানে দেখি যে যে যেগুলো পাই দুধ মহালে, অনেক সময় আমরা দেখি যে দুধের যে মান থাকার কথা, তখন আমরা সেগুলো আমাদের তদারকি অভিযানের মধ্যে থাকে। আর আরেকটি বিষয় হলো, আমরা এই যে দুধ এবং দুগ্ধবতী গাভী, বিশেষ করে প্রাণীটির যে বিভিন্ন যে টিকা ইনজেকশন গুলা দেওয়া হয়, টিকাগুলা দেওয়া হয়, আমরা সব সময় যে ওষুধ ফার্মেসিতে মানে মানুষের জন্য যে ওষুধগুলো ব্যবহৃত হয়, এর পাশাপাশি সবসময় একটি বিষয় খেয়াল করি, সেই ইয়েগুলো দেওয়া হচ্ছে কিনা, দুধের মানে গরুর যে ইনজেকশন গুলো, এগুলো কিন্তু ডেট ওভার আছে কিনা, এটি কঠোরভাবে তদারকি করি। বিশেষ করে আমাদের টিম ডিএনসিএফপি থেকে এটি সবসময় করা হয়। আর পাশাপাশি আরেকটা কথা বলি, গরুর খাবারের জন্য আপনারা জানেন যে বিভিন্ন সময় ভুট্টা করে থাকে বা অন্যান্য যে বিষয়গুলো করে, ভুসি থেকে শুরু অন্যান্য, এগুলোর মান ঠিক আছে কিনা, আমরা সেজন্য প্রচুর আমরা এই জনসচেতনমূলক আমরা কিন্তু ইয়ে করি,
প্রোগ্রাম হাতে নিই এবং আমাদের এরকম অনেক পদক্ষেপ আছে। তো কিছু বিষয় আছে যে মিডিয়াতে আসলে বা একটু পত্রিকায় লেখালেখি হলে মানুষ আরো বেশি জানতো, কিন্তু আমাদের ভোক্তা অধিদপ্তরে কিন্তু আমরা প্রতিদিন কাজ করেছি, শুক্র শনিবারও আপনারা জানেন, শুধু করোনার সময় না আগেও। এবং এই বিষয়টি আমার নিজের একটু ন্যাক আছে, সেই কারণে আমি বিষয়টিতে একটু গভীর মনোযোগের সাথে কাজ করি। আর একই সাথে বলবো যে আমাদের দেশে যে মানে দুধ খাওয়ার পরিমাণ, এটি একেবারে শহরের শিক্ষিত সমাজ থেকে গ্রামের সাধারণ মানুষ পর্যন্ত খাওয়ার পরিমাণটা অনেক ক্ষেত্রে কম। আমরা যখন জেলা পর্যায়ে জেলা প্রশাসনে কাজ করেছি, তখন এই বিষয়গুলো কিন্তু জনগণকে আমরা বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে যেতাম। এই কারণে যেতাম আপনার এই যে আমি আপনাদের এখানে একটা উদাহরণ দিই, যেমন আমার মামুনিকে আমি ৩ বছর আমাদের ফার্মের কিন্তু গরুর দুধ যেটি তার ৬ মাস যাওয়ার পর থেকে এই যে সেই দুধ এনেছি, এবং ছেলেকেও পুরোটাই আমি বাজারে মানে ইয়ের দুধটা না ওই নিয়ে আসতাম ফার্ম থেকে। তো একটা জিনিস আমি দেখি, তারা ২-৩ জি ঘন্টা লাফালাফি করে, অর্থাৎ তার যে স্টেমিনা অন্যান্য শিশুদের থেকে তাদের একটু ডিফারেন্স পাই। ধন্যবাদ। জি, মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, এই বিষয়ে একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন, রাফিউল করিম। তিনি বলেছেন যে মোবাইল কোর্ট পরিচালনা করলে, সেটি লাইভ প্রচার করলে ব্যক্তির দোষ, টোটাল শিল্পের উপর প্রভাব পড়ে। এক্ষেত্রে লাইভ প্রচার না করার জন্য আইন দরকার। শাহরিয়ার স্যার, আপনি কি বলেন? এই প্রশ্নটির সাথে একটু না, যুক্ত করতে চাই। আপনি আমি নিশ্চয়ই শুনেছেন আমি একটু ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন, তিনি কিন্তু বলেছেন যে ইতালিতে তাদের যে ওইখানে যে কোর্টগুলো পরিচালনা করা হয়, সেখানে কিন্তু জি, এই যে গণমাধ্যমকে সাথে নিয়ে আমাদের দেশে যে এটা আমাদের গণমাধ্যম কর্মীরা অনেক সময় উৎসাহী হয়ে যান, কিংবা আপনাদের মাধ্যমে তারা খবর পান, তারা বিভিন্নভাবে খবর পেয়ে তারা যান। জি। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, কিংবা আপনাদের করণীয় কি আসলে? এখানে আমি উত্তরটা এইভাবে দিই। আজকে ইতালি বা বিশ্বের বিভিন্ন দেশে একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার কিন্তু একাই চলে যান, উনার যে আইডি কার্ডটা শো করেই উনার সকল কাজ করেন। আপনি একটু ভাবেন তো, বাংলাদেশে একজন অফিসার যদি এভাবে কাজ করতে যায়, আমাদের দেশে মানুষের গণমানুষের মানে যে আন্ডারস্ট্যান্ডিংটা সেই পর্যায়ে এসেছে কিনা। আমার মনে হয় এটা এখন এই পর্যায়ে আসেনি। কারণ পার্সোনালি আমি অনেক জায়গায় এইভাবে যে চেক করেছি, প্রথম হয়তো ফোর্স বাইরে রেখেছি, কথা বলেছি, আইডি কার্ড শো করেছি, তারপরেও তারা অনেক সময় বলে না এইভাবে তো কখনো হয় না। তা আমাদের আসলে শিক্ষার হার যখন বাড়বে, আমরাও বিশ্বাস করি একজন ব্যবসায়ীর একটি পরিবার আছে, তিনি একজন সমাজের অংশ, সেই অংশে তার মান মর্যাদা আছে। তবে আমরা কোথাও গেলে আমরা সব সময় যে আমরা কিন্তু ওই বলে থাকি ভুক্ত অধিদপ্তর থেকে ধরাধরির জন্য যাই না। আমাদের আপনারা যদি গভীরভাবে পর্যবেক্ষণ করেন, কেউ যদি, আবার বলছি, কেউ যদি ডেট ওভার ইনজেকশন বিক্রি করলো অথবা কেউ যদি ডেট ওভার পণ্য বিক্রি করলো, তখন তাদেরকে শুধরানোর জন্য আমরা কিন্তু একটু শক্ত হই, এটা আমরা জিরো টলারেন্স বলি। কিন্তু সাধারণ ব্যবসায়ী যারা থাকেন, তাদের সাথে আমাদের আসলে লাইভ মনিটরিং এ কথোপকথনই বেশি হয়। যেই কারণে আমি দেখেছি যত জায়গায় অভিযান আমরা করেছি, প্রত্যেকের সাথে আমাদের যে আন্তঃসম্পর্কটা, সবাই আসেন আমাদের অফিসে আমরা যখন যাই। কিন্তু একটি বিষয় বলে থাকি, এই দেশে শিক্ষার হার এখনো বাড়েনি। আমি বড় বড় নামি দামি কোম্পানি যখন তেল ধরেন ডেট ওভার তেল নিয়ে নতুন করে আবার তেল তারা তৈরি করতে যায়, সেই ক্ষেত্রে কিছুটা প্রয়োজন আছে। কারণ আমি আবারও অবশ্যই একজন ব্যবসায়ীর প্রতি শ্রদ্ধা অবশ্যই রাখবো। দেখুন, আমরা আদার মূল্য যে ১২০-২৫ টাকার আদা, সেটি তারা বিক্রি করা শুরু করেছিল ৩০০ টাকা, ২৫০ টাকা এরকম করে। আমরা যখন হাতে নাতে ধরলাম, তারপরে এটি যখন বিভিন্নভাবে চেক দেওয়া হলো, তখন কিন্তু কমে গিয়েছে। এই কারণে আমরা বলছি ব্যবসায়ের অবশ্যই সম্মান আছে, পরিবার আছে। এটি আমাদের দেশে ঠিক হবে যখন আমাদের এডুকেশন যে আমাদের হার বাড়বে, আমাদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। আজকে ধরুন আমার একজন অফিসার যদি সে গিয়ে একা একা কোথাও তদারকি করে তার কার্ড দিয়ে, দেখা যাবে যে তাকে ঘেরাও করে মানে নাজেহাল করার মতো অবস্থা হবে। সেই কারণে আমাদের এখনো কিছুটা প্রয়োজন আছে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। তবে সবসময় বিশ্বাস করি জি, শিক্ষার হারটা বাড়লে ধন্যবাদ উন্নত দেশের মতো আমাদের মঞ্জুর হবে। শাহরিয়ার। ধন্যবাদ। যে বাস্তবতাটি তুলে ধরেছেন, সেই বাস্তবতা নিশ্চয়ই মোহাম্মদ শামসুদ্দিন আপনিও শুনছিলেন যে আসলে কি প্রেক্ষাপট, কি বাস্তবতার কারণে বাংলাদেশে এইভাবে অভিযানগুলো হয়ে থাকে, এবং তিনি প্রশ্ন করেছিলেন, তিনিও নিশ্চয়ই উত্তর পেয়েছেন। আমি ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন আপনার কাছে একটু জানতে চাই, আমরা তো বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গবেষণা দেখি, এবং সেখানে এই যে ভারী ধাতু যেগুলো রয়েছে, এগুলো অনেক সময় অ্যান্টিবায়োটিক, সেই বিষয়গুলো আলোচনায় আসে যে দুধে পাওয়া যায়। কিন্তু আমরা জানি যে প্রত্যেকটি জিনিসেরই কিন্তু একটা সহনীয় মাত্রা রয়েছে, যেই মাত্রায় সেটি থাকতে পারে। সেই বিষয়ে আসলে আমরা কতটুকু সতর্ক, কিংবা আমরা এই বিষয়গুলোকে
কিভাবে দেখি, কিংবা আপনারা যারা বিজ্ঞানে রয়েছে, আসলে এই উপাদানগুলো থাকলে কি আতঙ্কিত হওয়ার মতো বিষয় কিনা, কিংবা কতটুকু পরিমাণে থাকতে পারে? ধন্যবাদ মাকসুদুল হাসান সাহেব। হ্যাঁ, আমি অ্যান্টিবায়োটিক নিয়ে একটু কথা বলবো। তার আগে একটু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে নিই, যেখানে অ্যান্টিবায়োটিকের একটা যোগসাজতা যোগাযোগ আছে। সেটি হলো যে বাংলাদেশে এই যে খাদ্য নিয়ে যে এতক্ষণ আমরা কথাগুলি বললাম, যে খাদ্য কেন এত ভেজাল হয়, একটি বড় কারণ হলো যে বাংলাদেশে পশু খাদ্যের ব্যাপক ঘাটতি আছে। পরিসংখ্যান বলছে প্রায় অর্ধেকের মতো আছে। আমি আবারও বলছি যে শুরুতে বলেছিলাম যে পরিসংখ্যানগুলি আসলে একটা উৎস থেকে একটা সঠিক পরিসংখ্যান সবাইকে দেওয়া উচিত ছিল, যেটি বাংলাদেশে হচ্ছে না। কিন্তু তারপরেও পরিসংখ্যানের দরকার নেই। আমি একটা সাধারণ উদাহরণ দিই। আপনি বাজারে যান, যা দেখবেন যে 1 কিলোগ্রাম গমের ভুসির দাম 1 কিলোগ্রাম আটার চেয়ে বেশি। পৃথিবীর আর কোনো দেশে এই উদাহরণ পাবেন কিনা আমার সন্দেহ আছে। তার কারণ হলো এই যে আটার মানে গমের মানে যে গমের যে ভুসি, এটার ঘাটতি আছে বাজার, আর বাজারে ঘাটতি বলেই এই চাহিদাটা তৈরি হয়েছে। এখানে খুব সহজ একটা বিষয়, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কি দুধ আমদানি করবেন না পশু খাদ্য আমদানি করবেন। বাংলাদেশে পশু খাদ্যের ব্যাপকভাবে সাপ্লাই বাড়ানো দরকার। তার দুইটি আমাদের কাছাকাছি উদাহরণ আছে, একটি ভিয়েতনাম, একটি চায়না। ভিয়েতনাম যখন যুদ্ধমুক্ত হলো 70-এর গোড়ার দিকে, আমরাও 71-এ স্বাধীন হলাম। ভিয়েতনামের গাভী প্রতি দুধের উৎপাদন ছিল আমাদের থেকে সামান্য একটু কম। আমাদের ছিল গড়ে 900 গ্রাম, আর ভিয়েতনামে ছিল 800 গ্রাম। আজকে সারা ভিয়েতনামের গড় হয়েছে 3 লিটার, আর বাংলাদেশ এখনো 1 লিটারের নিচে। তাই মানে গরু, আমি যদি দুধের বিষয়টি বলি, দুধটা আসলে আসছে কোথেকে? একটা সুস্থ গরু তার যে জেনেটিক যে পটেনশিয়ালটা আছে, দুধ উৎপাদন করার যে ক্ষমতাটা আছে, সেটি তাকে একটি ভালো খাদ্য দিয়ে এটাকে রিয়েলাইজ করতে হবে, যেটা আমরা বলে থাকি। তার মানে 3টা বিষয়: ভালো জেনেটিক্স, ভালো খাবার, ভালো স্বাস্থ্য পরিচর্যা। এই 3টি বিষয় হলে আপনি দুধ পাবেন। এখন এই বিষয়টা আর লম্বা করছে না, এখানে এমরান সাহেব আছে, আমার মনে হয় অনেক দাবি আমি খামারিদের পক্ষ থেকে দেখি, কিন্তু এই বিষয়টি এখনো দেখিনি। বাংলাদেশে, আমি আবার রিপিট করছি, ব্যাপকভাবে গোখাদ্যের সাপ্লাই বাড়ানোর দরকার, এবং সেই সাপ্লাইয়ের জন্য বিভিন্ন দেশ আছে যারা আপনার উন্নত মানের গোখাদ্য বিক্রি করে, যেমন সয়াবিন, ভুট্টা, এমনকি আপনার ওই যে আলফা হে, এই সমস্ত খাবারগুলি যখন নিয়ে আসবেন তখন সঙ্গত কারণেই দেখবেন যে গরুর ওই খামারি আর এটা সেটা মিশাবে না। দ্বিতীয় বিষয় হলো যে বাজারে যারা গোখাদ্য বিক্রি করছে, এখনো পর্যন্ত যদি দেখেন এটাতে কোনো একটা সিস্টেম দাঁড় হয়নি। মানে অ্যাটলিস্ট খাবারটাকে যে সে প্যাকেট করবে এবং উপরে লিখে দিবে যে এই প্যাকেটের ভিতরে কি আছে এবং তার পুষ্টিমান কি, এবং একজন খামারি এটা নিয়ে কতটা গরুকে খাওয়াবেন, কতদিন খাওয়াবেন, এইটি যিনি গোখাদ্য বিক্রি করছেন তার দায়িত্ব। এবং ম্যাজিস্ট্রেট সাহেব যেটি বললেন যে হ্যাঁ, এইটি সরকারের দায়িত্ব নিশ্চিত করা। প্রথম টেস্ট হবে দোকানে যে তার ওই প্যাকেটের মধ্যে এটি লেখা আছে কিনা। একই জিনিস যদি আপনি বাংলাদেশের অনেকগুলি প্যাকেটজাত দুধেও দেখেন, এই জিনিসটি কিন্তু লেখা নাই যে এটার মধ্যে কি আছে এর ভিতরে, এটা যে দুধ এবং সেই দুধের কম্পোজিশন গুলি কি আছে এটি লেখা নাই। অর্থাৎ লেবেল করা একটা যে বিষয়টি যে জাহির বিপণন করা হচ্ছে কিনা সেটাকে লেবেল করা। তৃতীয় বিষয়টি যদি এখানে আসেন যে দুধের আপনার আমাদের দেশে একটাই মাত্র, একটু আগে আমাদের নিউট্রিশনিস্ট খুব ভালো বলছিলেন যে আপনি ল্যাকটোজ ফ্রি দুধের ব্যবস্থা আছে, যার খুব উচ্চ চর্বি সম্পন্ন দুধ যে খেতে পারে না তার জন্য 0% দুধ আছে। এই দায়িত্বগুলো আমাদের প্রসেসর যারা, তারা সমস্ত কিছু খামারিদের উপর না চাপিয়ে দিয়ে এই দায়িত্বটা তাদেরকে নিতে হবে যে দুধটা খামারির কাছ থেকে আনার পরে সে এটা বিভিন্ন রকমের প্রোডাক্ট করবে, ব্র্যান্ডিং করবে। এবং যেমন আবারও বলছি, এই সমস্ত দেশে দেখবেন এলাকা ভিত্তিক ব্র্যান্ডিং করা হয়। যেমন ইটালিতে যদি আপনি আলপসের কাছাকাছি কোনো দুধ পান, সেটির দাম প্রায় 20 থেকে 30 সেন্ট বেশি, কারণ সেখানে দুধের স্বাদ বেশি, মানুষ বিশ্বাস করে তার পুষ্টি ভালো। তদরূপ বাংলাদেশে এরকম অনেক জায়গা আছে। আমার তো বিশ্বাস যে বাঘাবাড়ি ঘাটে যে আপনার বিশাল চারণভূমি আছে, সেইখানকার দুধের স্বাদ এবং আপনার পুষ্টি
অন্য জায়গাতে ভিন্ন হতে পারে, আমি বলছি না যেটা হবে। যদি হয় তাহলে সেটাকে ব্র্যান্ডিং করেন, সেটাকে বলেন যে হ্যাঁ, এই দুধ মিল্ক বিটার, এই দুধ বাগাবাড়ি ঘাট থেকে আসছে এবং এইটার এই প্যাকেট এবং এটার মধ্যে অন্য কোনো ভেজাল নাই। এই দায়িত্বগুলি আপনার প্রসেসরদেরকে নিতে হবে। অ্যান্টিবায়োটিকের কথা যদি বলি, যেমন আমি গত বছরের যে ঘটনাটা তার সাথে যদি যাই, সেখানে কিছু অ্যান্টিবায়োটিক্স এর নাম আসছিল, যে নামগুলি কিন্তু আমাদের খামারি এবং ভেটেরিনারিয়ানরা বলছে যে এগুলো আমাদের দেশে ব্যবহারই হয় না। তাহলে প্রশ্ন হলো যে এগুলি আসলো কোত্থেকে? একটি হতে পারে গোখাদ্য, যেটা আমি বললাম, অর্থাৎ এখানে শুরুতে একটু বলে রাখি যে একটা কথা আছে যে কোয়ালিটি বিগিনস ফ্রম মি। আমি যদি খামারি হই, আমাকে খামারির কোয়ালিটিটা মেনটেন করতে হবে। আমি এখানে আরেকটি উদাহরণ দিচ্ছি যে ভিয়েতনামে আমরা একটা এই বাংলাদেশের এলডিডিবির মতো একটা খুব বড় প্রকল্প আমরা কাজ করেছি। সেখানে একটা গুড অ্যানিমাল হাজবেন্ডারি প্র্যাকটিস একটা সার্টিফাই করছে ভিয়েতনামি সরকার। সেই প্র্যাকটিস যে সমস্ত খামারি মেনে চলেছে তাদের প্রোডাক্টের উপরে এই সার্টিফিকেটটা দিয়ে দিয়েছে এবং কনজিউমাররা সেটা অধিকতর মূল্যে কিনে নিয়ে গেছে। বাংলাদেশ এগুলি সরকারের কাজ, এগুলি সরকারের সংশ্লিষ্ট বিভাগ এই কাজগুলি করতে পারে যে হ্যাঁ, আমাদের এই খামারিগুলি তারা আমাদের এই গুড প্র্যাকটিসটা করে মেনে চলে এবং তাদের খাদ্যের এই আইডেন্টিফিকেশনটি থাকলো। এখন এইভাবে যদি শুরু করেন তাহলে খামারি কিন্তু তাকে জানাতে হবে যে অ্যান্টিবায়োটিক আপনি অহেতুক ব্যবহার করেন না, খাবারে দিয়েন না। আমাদের দেশে অ্যান্টিবায়োটিক ব্যবহারকারী আপনার ভেটেরিনারিয়ান আছে এবং বিপুল সংখ্যক মানুষ যারা ভেটেরিনারি ডিগ্রি না কিন্তু পশু চিকিৎসা করে। তাদের সবাইকে আমি বলছি না যে তাদের বন্ধ করে দিবেন, কারণ বন্ধ করে দিবেন মানুষ চিকিৎসাটা পাবে কোথায়? ভেটেরিনারিয়ানের ঘাটতি আছে। কিন্তু তাদেরকে এটা ব্যাপকভাবে বুঝাতে হবে, একটা আইনের আওতায় আনতে হবে। যে যেমন কতগুলি, যেমন এখন এখানে আমি কিন্তু ভেটেরিনারিয়ান, কিন্তু ইটালির কোনো ফার্মাসি থেকে আমি অ্যান্টিবায়োটিক কিনতে পারবো না, কারণ আমি ইটালিতে রেজিস্টার্ড না। কিন্তু বাংলাদেশে আমি রেজিস্টার্ড, আমি কিনতে পারবো। কিন্তু এই আইনটি কি বাংলাদেশে কার্যকর হয়েছে কিনা? সাম্প্রতিক দেখছি যেটা হাইকোর্ট পর্যন্ত লাগছে। তো হাইকোর্ট লাগার কথা না, এটা খুব সাধারণ আইনের বিষয়। এটা ভেটেরিনারি কাউন্সিল করে দিতে পারে এবং সেটা সরকারকে ইমপ্লিমেন্ট করতে হবে যে হ্যাঁ, কোনো নন রেজিস্টার্ড লোক অ্যান্টিবায়োটিক বিক্রি করতে পারবে না। এরপরে দ্বিতীয় যেটি, যে খামারি যখন কোনো গাভীতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবে তাকে ভেটেরিনারিয়ান আপনার ইনস্ট্রাকশন দিয়ে আসবে, আপনি 7 দিন 9 দিন যেরকমটি ওষুধের গায়ে লেখা থাকে, এই কতদিন এই দুধ বিক্রি করতে পারবেন না। সাধারণত এই দুধটা তখন বাছুরকে খাইয়ে দেওয়া হয়। দ্বিতীয়টি হলো যে আপনার দুধ যখন সংগ্রহ করছে সেখান থেকেও নমুনা নিয়ে পরীক্ষা করতে হবে। এই কাজগুলি করতে হবে, আমি আবার বলছি, নীরবে প্রতিদিন এবং প্রোডাক্টে করতে হবে। একটি বিষয় যেটি হলো, বাংলাদেশে আমাদের যে লেড এবং কতগুলি ভারী ধাতু পাওয়া গেছে, এইগুলি কিন্তু আমাদের গোখাদ্যে থাকার কথা না। তাহলে সেটি আসলো কোথেকে? আমরা কিন্তু একটা ডেল্টার ভাটিতে আছি। আমাদের দেশে উপরে 2টি দেশ আছে যারা পৃথিবীর সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহারকারী, চায়না এবং ইন্ডিয়া। এবং সেই চায়না এবং ইন্ডিয়ার অসংখ্য নদী আমাদের কাছে আসছে। এখানে গবেষণা করার দরকার যে আমাদের নদীর পানি, নদীর থেকে যে সিলটেট হচ্ছে, তাতে অ্যান্টিবায়োটিক কি পরিমাণ আছে, তাতে এই হেভি মেটালগুলি আছে কিনা। মানে কোথাকার নিরীহ খামারের উপর সবকিছু চাপিয়ে দেওয়া উচিত হবে না। দ্বিতীয় হলো যে দুধের নমুনাগুলি প্রফেসর সাহেব পরীক্ষা করেছিলেন, সেই দুধ কি আসলেই বাংলাদেশের খামারের, নাকি কোনো পাউডার দুধ সেখানে রিকনস্টিটিউট হয়েছিল? আপনি কিন্তু স্ট্যাটিস্টিক্স গুলি দেখলে দেখবেন যে এখানে বড় একটা ফারাক আছে। আমি বিস্তারিত যাচ্ছি না, যেহেতু আমার কাছে সব তথ্য এখন নাই, কিন্তু একটা অনুমান আছে। তাহলে এখানে কতগুলি বিষয় নিশ্চিত করতে হবে যে খামারির গোখাদ্য যেন কোনোভাবে অ্যান্টিবায়োটিক্স কেউ না মিশিয়ে দেয়। তার গরুতে যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তাকে বোঝাতে হবে যে ভাই, তুমি 7 দিন দুধ বিক্রি করতে পারবে না। দুধ যারা সংগ্রহ করে নিয়ে গেছে তারা নিশ্চিত করবে যে কোনোভাবে অ্যান্টিবায়োটিক মিশ্রিত দুধ ভালো দুধের সাথে মিশানো হয়নি। 3 নম্বর হলো যারা প্রসেস করছে তাদেরকে নিশ্চয়তা দিতে হবে যে আমার এই যে প্রসেস, যেটা আমি বললাম যে এইটা বাগাবাড়ি ঘাটের দুধ, এইখানে অন্য কোনো দেশ থেকে আমদানি করা দুধ আমি মিশাইনি। কারণ সেইখানে তাদের অ্যান্টিবায়োটিক তাদের দেশে যেটা ব্যবহার হয় বা তাদের দেশে লেড যদি থাকে, তখন কিন্তু আমার দেশের দুধে চলে আসবে। তা আমি আপাতত এখানে থামছি, আপনার আরো প্রশ্ন আসতে পারে। এইভাবে যেটা কথাটি বলছিলেন, আছে যে বলুন। সহনীয় মাত্রা, যে আপনি যে বলছেন যে
কিভাবে আসলো সেই মেটাল গুলো, সেটি একটি প্রশ্নের বিষয়, কিন্তু সবগুলো যদি একটি সহনীয় মাত্রা, আমি জানি আন্তর্জাতিক মানদণ্ড রয়েছে যে একটিতে এই পরিমাণ থাকতে পারে, সেক্ষেত্রে আমরা শুনেই অনেকে আতঙ্কিত হয়ে যায়। সেটি কতটা যৌক্তিক, কিংবা এই সহনীয় মাত্রা কতটুকু থাকা বাংলাদেশের প্রেক্ষাপটে থাকা উচিত? মাকসুদ হাসানকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, সহনীয় এটি হয় কি, অ্যাকচুয়ালি কোনো টেস্টই কিন্তু আপনার ম্যাথমেটিক্যাল না। যখন আপনি বায়োলজিক্যাল টেস্ট করবেন তখন কোনো কিছু না থাকলেও একটা রিডিং আসতে পারে। যেমন আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক টেস্ট করি, যেমন সেই রোগের আমি ইমিউনিটি নাই, তারপরেও কিন্তু আমার একটা ফিগার আসবে। এই জন্যই আপনার যে কোনো টেস্টের একটা বেজ লাইন বলা হয়। এই বেজ লাইনের নিচে যদি কোনো মাত্রায় কোনো কেমিক্যাল বা কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো প্রোটিন থাকে, সেটাই ইনসিগনিফিকেন্ট। সেই জন্যই আপনার প্রথমে যেটি সেটা হবে যে সেই সহনীয় মাত্রাটা উপরে গেল কিনা, এবং এই সহনীয় মাত্রাটা আসলে কি মাত্রা সেটি কিন্তু সরকারকে প্রকাশ করতে হবে। যে এই সহনীয় মাত্রা, যেমন দুধের বেলায় যদি আপনি বলেন যে লেডের, আমার সব ফিগার মনে নেই, কিন্তু এগুলি সবই যে মানে ইন্টারনেট সার্চ করলে পাওয়া যাবে, এবং সেটি সরকারকে একটা স্ট্যান্ডার্ড ধরে দিতে হবে যে এর মধ্যে লেড এই মাত্রার উপরে থাকবে না, শীষটা এবার কি বলে যে আপনার পারদ এই মাত্রার উপরে থাকবে না, কিংবা আর্সেনিক এই মাত্রার উপরে থাকবে না, কিংবা অ্যান্টিবায়োটিক এই মাত্রার উপরে থাকবে না। এই বিষয়গুলি কিন্তু যখন পরীক্ষা করা হবে তখন ওই পরীক্ষাতেই ধরে নিতে হবে। এবং একেবারে এক্সট্রিম মাত্রা কোথায় কি অ্যাকশন নিতে হবে, যে সহনীয়র যে একটু উপরে হলেও তো হয়তো একজন খামারিকে আপনি সতর্ক করে দিবেন, আর তার চেয়েও একটা মাত্রা বের করতে হবে যে মাত্রা হলে এটার প্রদর্শন বন্ধ করে দিতে হবে। বিভিন্ন দেশে অনেক সময় খামারও বন্ধ করে দেয়, যদি খামারি একেবারেই সরকারের কথা না শুনতে চায়, তার খামারটাই পুরো বন্ধ করে দেয়, এই অধিকারও সরকারের আছে। কিন্তু বিষয়টি হইতে হবে স্বচ্ছ এবং বিষয়টি হতে হবে ডক্টর শামসুদ্দিন, আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ এবং তথ্য তুলে ধরার জন্য। আমি একটু এই মুহূর্তে যেতে চাই আমাদের পুষ্টিবিদ রুবাইয়াতির কাছে। আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আছে, আসলে মানুষজন জানতে চাচ্ছেন তারা দুধ খাওয়ার বিষয়ে, তারা কিভাবে খাবেন কিংবা কোনটি স্বাস্থ্যসম্মত। এই বিষয়ে একজন প্রশ্ন করেছেন যে আসলে পনিরের পুষ্টিগুণ কি। আমরা একটি বিষয় জানি যে আমরা যারা গ্রামে বড় হয়েছি কিংবা শহরে, আগের এক সময় ছিল যে প্রতি বাড়িতে কিন্তু ঘি খাওয়ার একটা অভ্যাস ছিল, বিশেষ করে সেটি আলু ভর্তার সাথে হোক কিংবা অন্য কোনো যে কোনো উপায়ে হোক। আপনি যেহেতু একজন পুষ্টিবিদ, আপনার কাছে অনেক রোগী আসে খাদ্যের পরামর্শ নেওয়ার জন্য। আপনার অভিজ্ঞতা কি, আসলে ঘি খাওয়ার অভ্যাস কি মানুষের আগের মতো আছে? আর একজন দর্শক জানতে চেয়েছেন যে পনিরের পুষ্টিগুণ কি, এই বিষয়ে একটু আমাদের বলুন। আচ্ছা, অনেক সুন্দর প্রশ্ন। আর প্রথমত হচ্ছে যে আমার অভিজ্ঞতা বলতে কি, হ্যাঁ, এটা আসলে ঠিক কথা। আগে কিন্তু গ্রামের মানুষ যেটা করতেন যে সয়াবিন তেল তো এখন ইদানিং মানুষ ব্যবহার করছে হয়তো সয়াবিন তেল বা রাইস ব্র্যান অয়েল, কিন্তু আগে কিন্তু মানুষ সরিষার তেল বা ঘি ব্যবহার করতো। তো ঘিয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, ঘি কিন্তু আসলে খারাপ না, কিন্তু এটাকে আবার ফুল মানে যাদের হচ্ছে কোলেস্টেরলের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু আবার ঘিটাও ঠিক না খাওয়া, কারণ এটা কিন্তু অনেকটা হার্টের প্রবলেম করে। কারণ হচ্ছে ঘি মেইনলি হচ্ছে যেটা করে সেটা হচ্ছে যে খারাপ কোলেস্টেরল যেটা সেটা হচ্ছে বাড়ায় দেয়, এবং বিশেষ করে এই জিনিসটা আসলে খেয়াল রাখতে হবে। তো ঘি অনেকেই যারা গণহারে খুব ব্যবহার করছেন ঘি, তাদের ক্ষেত্রে আমি একটু বলবো যে এটা আসলে না ব্যবহার করার, মানে এইভাবে করে না খাওয়ার জন্য। তো ঘি আর কি নর্মালি বিভিন্ন খাবারের টেস্ট বাড়ায়, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় ঘিয়ের চেয়ে আমি বাটারটাই বেশি বেশি প্রেফার করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার কাছে, হ্যাঁ, এমন অনেক ধরনের পেশেন্ট আসে যারা হচ্ছে ঘি ছাড়া চলেই না। তো ভাতের সাথে ওরা অনেক বেশি ঘি, তারপর আলু ভর্তা এসব মাখিয়ে খাচ্ছে। তো এটা কিন্তু আসলেও ঠিক না, কারণ হচ্ছে কার্বোহাইড্রেটটা যখন আর কি মানুষ অতিরিক্ত পরিমাণে গ্রহণ করে, আর বিশেষ করে যখন এই যে আলু ভর্তা খাচ্ছে, এটার সাথে আবার ভাত খাচ্ছে, এটার সাথে আবার ঘি নিচ্ছেন, তো এটাও কিন্তু ঘি কিন্তু ফ্যাট আছে। তো যখন তিনটা একসাথে মিক্সড করছে তখন কিন্তু অটোমেটিক্যালি তার হচ্ছে ওয়েট গেইন হয়ে যাবে, আর বিশেষ করে যাদের হার্টের প্রবলেম তাদের জন্য কিন্তু একটা সমস্যার কারণ। তো এটা কিন্তু কোথাও বলা হয়নি যে অলওয়েজ সবসময় ঘি খাওয়ার কথা। আর আরেকটা ব্যাপার যেটা আমি রুবাইয়াতি আমাদের দর্শক প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন বাচ্চাদের ক্ষেত্রে ঘিয়ের কোনো প্রভাব আছে? বাচ্চাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে বাটারের কথা আমি বলতে পারি যে বাটার হচ্ছে গুড ফ্যাট, ঠিক আছে, এটা হচ্ছে গুড ফ্যাট। কিন্তু ঘিটা কিভাবে বানানো হয়, এটা অ্যাকচুয়ালি যখন বাটারটাই মানে অনেক বেশি গলায়, তারপর হচ্ছে একটু ফার্মেন্টেড করে তারপর দেন হচ্ছে এটা ঘি করা হয়। তো সেক্ষেত্রে বলবো যে বাচ্চাদের, যেসব বাচ্চাদের ওজন কম, তাদের ক্ষেত্রে হচ্ছে মাঝে মাঝে ঘি দেওয়া যেতে পারে।
সেটা কিভাবে? যখন হচ্ছে খাবারকে টেস্টি বানানোর জন্য, যেমন হচ্ছে অনেক বাচ্চা আছে যারা দেখবেন যে শাকসবজি একদম খেতে চায় না। তো মাঝে, মাঝে কিন্তু বাচ্চাদেরকে একটু মানে গাজরের হালুয়া করে দেওয়া যেতে পারে বা বিভিন্ন ধরনের হালুয়া। তো সেই হালুয়া দেওয়ার জন্য কিন্তু অলরেডি ওখানে ঘি ব্যবহার করা যেতে পারে। আবার বিশেষ করে কিছু, কিছু জায়গায় হচ্ছে যাদের হচ্ছে ওজন বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু আবার ঘিটা আসলে ক্ষতিকর। সো যাদের ওজন বেশি তাদেরকে আরকি ঘিটা না দেওয়াই ভালো। তো এই ব্যাপারগুলো আসলে যে খেয়াল রাখতে হবে। আমাদের একজন দর্শক পনিরের পুষ্টিগুণ সম্পর্কে জানতে চাচ্ছেন। জি, জি। পনির হচ্ছে আসলে অনেক ভালো। এটা অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সে হচ্ছে প্রোবায়োটিক একটা খাবারের মধ্যে কিন্তু পনির। সো পনির হচ্ছে এটা হেলথের জন্য অনেক ভালো হবে। কিন্তু যাদের হচ্ছে ওজনটা অনেক বেশি, অতিরিক্ত পরিমাণে ওজন বেশি, তাদের ক্ষেত্রে বলবো যে কটেজ চিজ যেটাকে বলে সেটা খেতে। মানে হচ্ছে কটেজ চিজ হচ্ছে কি, যখন ওই দুধটা মানে ছানা তৈরি হয়, ছানা তৈরি হওয়ার পরে ওটা একটু প্রসেসড করতে হয়। ওইটাই হচ্ছে ওই চিজটা যাদের ওজন বেশি আছে তাদের জন্য ভালো হবে। আর আদার্স হচ্ছে পনিরে তো প্রোটিনের পরিমাণ আছে, ক্যালসিয়াম আছে। সো এটা অবশ্যই হেলথের জন্য ভালো হবে। যাদের ক্যালসিয়ামের অভাব আছে তারা কিন্তু পনির খেতেই পারেন। আর বিশেষ করে পনিরে কিন্তু ঘুমের জন্য ভালো। সো এটা হচ্ছে অবশ্যই যে কেউ পনির খেতে পারেন। কিন্তু যাদের হচ্ছে ওজন অনেক বেশি, তারা মজারেলা চিজ বা যেরকম যে চিজগুলো সেটা ডিরেক্ট হচ্ছে দুধ জাল দিয়ে দিয়ে অনেক কিছু রেনিন বা এরকম টাইপের কিছু দিয়ে যখন কোনো চিজ বানানো হচ্ছে, তখন অবশ্যই তাদেরকে সেই পনিরটা অ্যাভয়েড করতে হবে। জি, আমি আরো অনেক প্রশ্ন আসবো আপনার কাছে পরে। আমি একটু যেতে চাই সায়েম রানের কাছে। সায়েম রান, আসলে এই যে দুগ্ধজাত পণ্য আমরা যেগুলো বলছি, বাটার, পনির কিংবা অন্যান্য দুগ্ধজাত পণ্য যেগুলো আছে, সেইগুলোর জন্য ভ্যালু এডেড যে সাপ্লাই চেইন, সেটি আসলে বাংলাদেশে কতটুকু তৈরি হয়েছে, কিংবা আপনারা যারা উৎপাদক রয়েছেন সেক্ষেত্রে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বা করণীয় কি? আচ্ছা, আমি সাপ্লাই কথা বলে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলবো, যেটা শামসুদ্দিন স্যার অলরেডি বলেছেন। সাপ্লাই চেইনের ব্যাপারে আমি যেটা বলতে চাই, সত্যিকার ভাবে আপনারা দেখেছেন যে এই করোনা পরিস্থিতি কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমাদের সাপ্লাই চেইন কতটা দুর্বল এই দেশে। কারণ আপনি জানেন যে ঢাকায় কিন্তু আপনার ঢাকার কাস্টমাররা তারা কিন্তু অনেকেই দুধ পায়নি এবং অনেক বেশি দাম দিয়েও কিন্তু দুধ কিনতে হয়। আবার অন্যদিকে দেখেন যে আমাদের প্রান্তিক পর্যায়ে কৃষকদের, তারা কিন্তু 10 টাকা 15 টাকা ইভেন দুধ মানুষকে ফ্রি দিতে হয়েছে। তো এটা থেকে কিন্তু খুব ইজিলি বোঝা যাচ্ছে যে আমরা হয়তো খামার করছি বা আমরা কোন একটা কোম্পানি হয়তো দিয়ে আমরা প্রসেসিং এর কাজ করছি, কিন্তু করে মানুষের দোরগোড়ায় এই দুধের মতো একটা ইম্পর্টেন্ট জিনিসকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই সঠিক বাজারজাতকরণ কিন্তু আমরা এখনো করতে পারিনি। এটা যথেষ্ট ঘাটতি হয়েছে এবং আমি মনে করি যে সরকারের এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত, যাতে করে নতুন উদ্যোক্তা সৃষ্টি হয় এই সেক্টরে এবং সুযোগ সুবিধা দেওয়া হয় যেন এই কাজগুলো করা হয়। এই ব্যাপারে যথেষ্ট আমাদের দেশে। আচ্ছা, এখন আমি যে একটু আমি পিছনের কথাগুলো আনতে চাই। যেমন যেমন আমাদের শামসুদ্দিন স্যার বলেছেন যে আমাদের গমের থেকে গমের ভুসির দাম বেশি। তারপরে দেখেন অ্যান্টিবায়োটিকের যে ব্যবহার, হ্যাঁ, আমাদের লিড পাওয়া যাচ্ছে, এই যে ব্যাপারগুলো, বিশ্বাস করেন আমি একটা কথা খুব সিনসিয়ারলি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সত্যিকার ভাবে এই দেশের দেশপ্রেমের প্রচন্ড ঘাটতি, আমাদের প্রচন্ড অভাব রয়েছে দেশপ্রেমের। সত্যিকার ভাবে আমাদের নীতি নৈতিকতা বলতে আমাদের এত অবক্ষয়, এটা মানে আমরা চিন্তা করতে পারি না। আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে দেখেন যে স্যার বলতেছিলেন যে ফিডের শর্টেজ, আমাদের পশু খাদ্যের যে শর্টেজের কথা হচ্ছিল, আমরা কি কখনো গমের ভুসি বাজারে পাওয়া যায়নি এরকম কি কখনো হয়েছে? এরকম কিন্তু কখনো হয়নি। অথচ আপনারা দেখেন প্রত্যেক কোরবানিতে কিন্তু আসলেই কিন্তু দেখবেন যে গমের ভুসির দাম আপনার বাড়তেই থাকে এবং একবার যখন বেড়ে যায় সেটা কিন্তু কমে না। আমার একটা সময় কিন্তু ধারণা ছিল যে হ্যাঁ, হয়তো চাহিদা বেশি, যে কারণে হয়তো দামটা বেড়ে যাচ্ছে, চাহিদা যোগান অর্থনীতির একটা মানে সূত্র এখানে কাজ করে, এটা আমি বিশ্বাস করতাম বা এখনো বিশ্বাস করি ডেফিনেটলি। বাট অন দ্য ব্যাকগ্রাউন্ডে আমরা যে কি পরিমাণ আমাদের নীতি নৈতিকতার বিপর্যয় আছে, বিশেষ করে এই পশু খাদ্য যারা আমদানিকারক, যারা আসলে বড় আমদানিকারক, যারা কন্ট্রোল করে এই সেক্টর, আপনি চিন্তা করতে পারবেন না।
আমরা, আপনি জানেন কিনা আমি জানি না, আপনার এই করোনা পরিস্থিতির ভয়াবহ পরিস্থিতির মাঝে আমি ডিএলএস এ একবার গিয়েছি মিটিং এর সময়। সেই মিটিং এ আমি এসে দেখি যে আমাদের কাছে চিঠি আসে, সেই চিঠিতে ছিল যে এরকম সয়াবিন মিল, তারপর সরিষার খোল, মানে এটা কিন্তু হচ্ছে আমাদের পশু খাদ্যের একমাত্র প্রোটিন সোর্স। এটা ছাড়া কিন্তু আমাদের কোনো প্রোটিন সোর্স নাই। তো এইটার ব্যাপারে একটা মিটিং আলোচনা হবে। তো আমি খুশি মনে যাই, যে আমি গিয়ে ভেবেছি যে হয়তো সেই মিটিং এ আমরা শুনবো যে এই এই দুইটা খাদ্যের উপরে হয়তো দাম কমানো হবে, বা গভর্নমেন্ট থেকে কোনো একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, এই ব্যাপারে হয়তো মিটিং। তো ওখানে গিয়ে আমি দেখতে পাই যে আপনার বাংলাদেশের 4 জন বড় আমদানিকারক এই আপনার সয়াবিন মিল এবং সরিষার খোল আমদানির উপরে তারা শুল্ক বাড়ানোর জন্য প্রস্তাবনা দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর, যেন শুল্ক যেন বাড়ানো হয়। আপনি চিন্তা করেন কেন শুল্ক বাড়াতে হবে? শুল্ক বাড়াতে হবে কেন? তার কারণ হলো তারা কিন্তু, যারা এই প্রস্তাবনাটা দিয়েছে, তাদের কিন্তু হচ্ছে এই সয়াবিন মিল এবং মাস্টার্ডকে কিন্তু বাই প্রোডাক্ট। তারা অ্যাকচুয়ালি আপনার ডাইরেক্ট সয়াবিনের দানাটা আনে, ওইটাকে ভেঙে তারা কিন্তু সয়াবিনের খোল তৈরি করে। তো ওইটা কিন্তু তাদের বাই প্রোডাক্ট। বাট এরপরেও তারা সয়াবিন মিলের উপরে তারা 5% তারা আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাবনা দিয়েছে। এর একটাই কারণ, জানেন? কারণটা হচ্ছে তারা এই যে আমাদের যে ফিড মিল যারা আছে, ফিড মিল যারা আমদানি করে, এই চক্রান্ত তৈরি করা, এবং তারা যেন একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠা করতে পারে এই দেশে, এই কাজগুলো করার জন্য। তা না হলে আপনি দেশপ্রেম বলতে যদি বিন্দু মাত্র থাকতো, এরকম পরিস্থিতিতে এই দেশে এই কোম্পানিগুলো আপনার দাম কিভাবে বাড়ানোর জন্য শুল্ক বাড়ানোর প্রস্তাবনা দেয়, এটা আমার মাথায় আসে না। তো সেখানে কিন্তু আমরা সবাই বসে এই এই একটা ব্যাপার কিন্তু আমরা বিরোধিতা করেছি, এবং আমরা একটা পজিটিভ রেজাল্ট সেখান থেকে পেয়েছি। এরপরে আপনি দেখেন, আমি খুব কষ্ট নিয়ে কথাগুলো বলি, অ্যান্টিবায়োটিকের কথা উঠলো, আপনি লিড পাওয়া গেলে কথাগুলো উঠলো, তখন তার গবেষণার যখন ফলগুলো প্রকাশ করলেন পত্রিকাতে, আমার একবার সুযোগ হয়েছিল তার সাথে প্রাণী সম্পদ অধিদপ্তরে বসে কথা বলার। তা আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি আপনার গবেষণার জন্য এই কাজটা করলেন, আমি বুঝতে চাই না আপনি কোথা থেকে সোর্স কি, আপনার কি দুধ কোথা থেকে সংগ্রহ করেছেন, কি উপায় করেছেন, কি উপায় টেস্ট করেছেন, এটা কিন্তু আমি জানতে চাই না, বুঝতেও চাই না। আমার কথা হলো যে আপনি একটা গবেষণার ফল যেটা আপনি আপনার স্টুডেন্টদের জন্য করেছেন, একটা জাতীয় শিল্প, এত বড় একটা শিল্পর উপর যেখানে ভিত্তি করে কোটি কোটি মানুষের জীবন জীবিকা, সেইটা নিয়ে আপনি প্রেস কনফারেন্স করতে পারেন কিনা? তো ওনার কথা হচ্ছে যে আমি সমস্যা পেয়েছি, আমি প্রেস কনফারেন্স করে আমি মানুষকে জানিয়েছি। তখন আমার প্রশ্ন ছিল, মীমাংসিত বিষয় এটি, কারণ এই বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করেছিলেন এবং বিষয়টি মীমাংসিত। আমরা সেই বিষয়ে আর বেশি যেতে চাচ্ছি না। আমি যেটি জানতে চাচ্ছিলাম যে আপনারা এই যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট এই দুধের মাধ্যমে কিভাবে আরো বেশি তৈরি করতে পারেন, ভোক্তাদেরকে সেই পণ্যটি আরো পৌঁছে দিতে পারেন, সেই বিষয়ে আপনারা কতটুকু কাজ করছেন কিংবা করতে পারছেন? ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের ব্যাপারে একটা জিনিস একটু আপনাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে একজন খামারি যে দুধ উৎপাদন করে তার পক্ষে কিন্তু এই সমস্ত ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করা, বাজারজাত করে, এটা কিন্তু তার পক্ষে সম্ভব না। একটা পক্ষ উৎপাদন করবে, এক পক্ষ প্রসেস করবে, আরেক পক্ষ বাজারজাত করবে, হ্যাঁ, অথবা এক পক্ষ উৎপাদন করবে, আরেক পক্ষ প্রসেস করে বাজারজাত করবে। তো এই চেইন গুলো কিন্তু আপনার থাকতে হবে প্রপারলি। আপনার বড় বড় 2-3টা কোম্পানি যারা আছে তারা শুধু প্রসেস করতেছে। এখানে আমার মনে হয় আরো প্রসেসিং কোম্পানি যারা আছে তাদেরকে আরো উদ্বুদ্ধ করা উচিত। প্রাইভেট কোম্পানি যাতে আরো বেশি বেশি এই সেক্টরে কাজ করতে পারে, তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে এই দেশে তাদেরকে ব্যবসা করার সুযোগ করে দেওয়া উচিত। এটা আমার ধন্যবাদ শাহ ইমরান। আমরা আবারও আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই মঞ্জুর শাহরিয়ারের কাছে। মঞ্জুর শাহরিয়ার, যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, আসলে আপনারা ভোক্তাদের যে অধিকার কিংবা ভোক্তাদেরকে নিরাপদ পণ্যের বিষয়ে একটি বড় ভূমিকা আপনারা রাখছেন এবং আপনারা সেই দায়িত্বটি পালন করে আসছেন। তারপরে অনেক সময় হয়তো সীমাবদ্ধতা থাকে। আমি যে জায়গাটিতে বলতে চাই, আমরা অনেক সময় দেখি যে অপপ্রচার কিংবা গুজব, সেই বিষয়গুলো আমাদের সামনে আসে। যেমন নকল ডিমের কথা বলা হয়, প্লাস্টিক ডিমের কথা বলা হয়, সেই বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরবর্তীতে প্রজ্ঞাপনও দিয়েছে যে কোনো নকল ডিমের অস্তিত্ব পাওয়া যায়।
তো এই যে গুজব গুলা থাকে সেই ক্ষেত্রে আপনারা যারা ভোক্তা অধিকারে কাজ করেন আপনারা এই গুজব সম্পর্কে কতটুকু ওয়াকিবহাল থাকেন কিংবা এই বিষয়গুলোতে আপনারা ব্যবস্থা নেন কিনা? আর যেহেতু প্রত্যেকটি পণ্যের কিছু যে বিষয়গুলো দুধের ক্ষেত্রে বিশেষ করে আলোচিত হচ্ছে যে রেসিডুয়াল লিমিট বলে একটি বিষয় আছে, সেটি থাকে কিনা, আপনারা সেই বিজ্ঞান ভিত্তিক তথ্যগুলোকে কতটুকু গুরুত্ব দিয়ে আপনারা দেখেন এই অভিযানগুলোর সময়? জি, ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে ভোক্তা অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী কাজ করি। তো এখানে প্রথমে একটি বিষয় বলি, আমরা শুনলাম যে লেবেলিং এর বিষয়, বিশেষ করে প্যাকেটের গায়ে কয়েকটি বিষয় থাকতে হয় আমাদের আইনের 37 ধারা অনুযায়ী, এবং মোড়কজাত পণ্য বিধিমালা যেটি। তা আমরা বাংলাদেশের বড় বড় কয়েকটি প্রতিষ্ঠান, যেমন আমি নাম ধরেই বলি, মিল্ক বিটে একসময় এটি ছিল না। আমরা যখন অভিযানে সেখানে যাই তখন গিয়ে দেখতে পারি যে এই অবস্থা। তখন তাদেরকে আমরা অফিসে ডেকে আনি। ডেকে এনে কিভাবে থাকতে হবে আমরা কিছু নির্দেশনা দিই। নির্দেশনার আলোকে তারা কিন্তু প্যাকেট তৈরি করে, এখন আপনারা মিল্ক বিটের প্যাকেটে গেলে আপনার যেমন উৎপাদনের তারিখ কবে, মেয়াদ উত্তীর্ণ কবে, এটার ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি, এটি কিন্তু থাকে। মিল্ক বিটার পাশাপাশি অন্যান্য যেগুলো আছে, বলেন আড়ং দুধ বলেন, তারপরে প্রাণের যে দুধ বা হাকিজের যে দুধগুলো, সবগুলোর মধ্যে আমরা কিন্তু মিটিং করি। আমাদের অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় প্রতি বুধবার এভাবে সচেতনতামূলক সভা করেন বিভিন্ন বড় বড় যে প্রতিষ্ঠান বা ব্যবসায়িক গ্রুপকে নিয়ে। এর পাশাপাশি আমরা কিন্তু চলে যাই এবং আমাদের টিমকে, আপনাকে আগেই বলেছি আমার এই ক্ষেত্রে একটু ন্যাক আছে ব্যক্তিগতভাবে, যে কারণে এই ক্ষেত্রে কাজ করার চেষ্টা করছি এখন। এখানে একটি বিষয় বলি যে গুজবের বিষয়, আপনারা দেখবেন যে অনেক সময় বিভিন্ন গুজব আসে, যেমন প্লাস্টিকের চাল, নকল ডিম। আমরা ভোক্তা অধিদপ্তরে আমরা সিটিজেন জার্নালিজমে বিশ্বাস করি। আমাদের ফেসবুক পেজ আছে, যে সেখানে যে যারা ফলোয়ার আছেন, তারপর আমাদের অফিসারদের আমাদের ব্যক্তিগত পেজ আছে, আইডি আছে, সেখানে মানুষ অনেক কিছু লিখেন। গ্রামের একটি জায়গায় একেবারে পাড়া গায়ে একটি যদি ঘটনা ঘটে, আমরা কিন্তু এখন জেনে যাচ্ছি। এই যে মানুষ যে আমাদের কাছে জানাচ্ছে, এবং আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু মাঝে মাঝে আমরা এই যে গোপন অভিযানগুলো পরিচালনা করি। তো মানে এখানে মানুষের হলো কি, আমাদের দেশে আপনারা লবণের ক্ষেত্রে দেখবেন যে লবণ নাই নাই করে কিভাবে যে অব্যবস্থাপনা, একদিনের মধ্যে সরকার যদি কঠিন ভাবে এটা হ্যান্ডেল না করতো, মানুষের কিন্তু কষ্ট হওয়া শুরু হতো। তো এই যে গুজবগুলো, এটি একটি চক্র। আবার বলছি, একটি চক্র সবসময় তাদের লাভের জন্যই করে থাকে। এবং দেখা যাবে যে ডিমের ক্ষেত্রে যখন এইভাবে করে, যে অথবা মনে করবেন মাঝে মাঝে মাংসের ক্ষেত্রেও দেখি ফার্মের মুরগিতে এই ধরনের একটি গুজব তুলে ফেলে, এটি খেলে এই রোগ হবে, ক্যান্সার হবে, বা এটির মধ্যে ওই যে কৃমি আছে যে ময়লার মধ্যে যেটি থাকে। তো এগুলি একটি চক্র থাকে যারা আসলে অবৈধ মুনাফা হাঁকতে চায়। এখানে একটি ছোট কথা বলি, যে যারা গরু দুধের যে আমদানি করেন, তারা তো আপনি সহজভাবে বুঝবেন, তারা আমাদের খামারিরা একটু শক্ত হোক, আমাদের ডেয়ারি ফার্মের মালিকরা একটু শক্তভাবে ভালোভাবে হোক, এটি কখনো চাইবেন নাকি? আমি সবসময় ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমার দেশের যত খামারের এটার যত স্ট্যান্ডার্ডাইজেশন হবে, এটি যদি স্থিতিশীল হয়, একটি বড় ধরনের ডেয়ারি ফার্ম স্থিতিশীল হলে সেখানে অনেক অনেক মানুষের সেটা নিয়ে রুজির ব্যবস্থার পাশাপাশি জনতার জন্য সেটি কিন্তু কাজ করে। তো এইখানে আমরা গুজবের ক্ষেত্রে মাঝে মাঝে এইভাবে দেখি। তবে যে গুজবগুলো হয়, আপনারা দেখেছেন ভোক্তা অধিদপ্তর থেকে আমরা সময় সময় কিন্তু আমাদের এই যে হেড অফিস থেকে বিভিন্ন পত্রিকাতে এগুলো দেয়া থাকে, যে কান না দেওয়ার জন্য। এবং আমরা কিন্তু এই আজকে একটি বিষয় এখানে বলে রাখি, এটি জানছি আবার এই কারণে, আমার সহোদর ভাই উনি যে লাইভ স্টেক ক্যাডারে আছে, টিপি প্রজেক্ট যেটি, এটির পিডি, যেটি প্রাণী সম্পদের। তো সেখানে আমি দেখি যে বাংলাদেশে বর্তমান সরকার যে প্রাণী সম্পদের ক্ষেত্রে বিনিয়োগ করছে হিউজ। আমরা সেখানে কৃষকের প্রশিক্ষণ থেকে, খামারিদের প্রশিক্ষণ থেকে অনেক কিছুই দেখি। আবার আমরা যখন সভা সেমিনারে যাই, সেখানে আমাদের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন মন্ত্রণালয়ের বা প্রাণী সম্পদের বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এনজিও গুলো এখন এগিয়ে এসেছে। তা আমাদের এগোতে হবে এখানে দুই ভাবে, এই যে গুজব সহ অন্য বিষয়গুলো প্রতিরোধে। একটি হলো মানুষের আন্ডারস্ট্যান্ডিং লেভেল ঠিক করতে হবে। আর খামারিদের কথা এখানে একটু বলে রাখি, এই যে অ্যান্টিবায়োটিকের কথা এসেছিল, আমি অনেক জায়গায় গ্রামে ঘুরতে যেতাম, দেখতাম যে ইনজেকশন, হয়তো একটা অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিল বা একটা বাচ্চা হলো, দেখা যায় যে একদিন দুই দিন পরে দুধগুলো বিক্রি করার জন্য নিয়ে যেত। তো ময়মনসিং এর কথা বলি, আমি সেখানে ছিলাম, যে দেখেছি ইউনিভার্সিটি স্যারদের নিয়ে এইভাবে অনেক সময় যেতাম, তারাও দেখাতেন, অনেক সময় গ্রামে গ্রামে হেঁটে দেখেছি। তো এই বিষয়গুলো আবারও বলছি, যে এই ক্ষেত্রে হলো শিক্ষা একটা বড় অংশ। আমি বারবার একটি কথা বলি, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আমাদের কার্যকর হবে শিক্ষায়। মানুষ যখন শিক্ষিত হবে, শিক্ষা স্কুল কলেজের বই পড়ার শিক্ষা না,
এটি দীক্ষা হিসেবে বলা যায় যে একজন যে গ্রামের যে গ্রাম্য ডাক্তার যারা আছে তারা কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় না, কিন্তু তার হাত ভালো, তিনি এই ক্ষেত্রে একটা পশু যখন মানে বাচ্চা হবে, একটা গরু গাভীর, তারা কিন্তু খুব ওয়েল স্কিল্ড। তো এই শিক্ষার মাধ্যমে কিন্তু আমাদের এই গুজব সহ অন্যান্য যে প্রতিবন্ধকতা গুলো আছে এগুলো ইনশাল্লাহ থাকবে না। ধন্যবাদ। দর্শক প্রশ্ন করেছেন যারা গুজব তৈরি করে তাদের বিরুদ্ধে আসলে আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়ে? গুজব যারা তৈরি করে এখানে বলি, আমরা যখন এইভাবে পাই আমরা কিন্তু স্পেসিফিক আমাদের প্রতিদিন অভিযান পরিচালিত হয়। আমরা তারপরে বিভিন্ন জেলায় জেলা প্রশাসন আছে, উপজেলা প্রশাসন আছে এবং বাংলাদেশ পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আছে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে এবং এখানে একটা সমন্বয় হয় আমাদের মধ্যে। বিশেষ করে খাদ্যের নিরাপদতা কতটুকু কি সে সম্পর্কে দিক নির্দেশনা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেয় এবং আমরা সেখানে আপনারা জেনে থাকবেন যে আমাদের মধ্যে সমন্বয় আন্তঃসমন্বয় অত্যন্ত চমৎকার এবং আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। এই পর্যন্ত আমরা যতগুলো দেখেছি, যতগুলো পেয়েছি, আমরা কিন্তু কোথাও যে একটিকে ছাড় দিয়ে চলে গেছি এমন হয়নি। আমরা প্রত্যেকটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এখন এই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সরকারের যে হাতের 5টি আঙ্গুলের মতো, যেমন আমাদের কাজের একটা স্পেসিফিকেশন আছে, আমরা একটা আমাদের বাউন্ডারি আছে, কিন্তু আমরা খাদ্যের নিরাপত্তা রক্ষার জন্য এই যে ভেজাল বা এই যে যারা তাদের আমরা ব্যবস্থা সবসময় অব্যাহত থাকবে। জি, ধন্যবাদ মন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার। আমরা একটু যেতে চাই আবারও ডক্টর শামসুদ্দিনের কাছে। ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমরা দর্শকের বেশ কিছু প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নের আলোকে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলেন যে দর্শকরা আসলে এই যে ঘি এবং বাটার এই দুটোর একটু গুণগত মান সম্পর্কে আরো পরিষ্কার ধারণা চাচ্ছেন, এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। থ্যাংক ইউ মাকসুদ হাসান। আসলে ঘি যেটা আমরা বলি এটি পিওর মিল্ক ফ্যাট বলা যেতে পারে আর কি, কারণ দুধ থেকে প্রথমত সাধারণত ননি বা ক্রিমটাকে আলাদা করা হয়। তো ক্রিমকে আলাদা করে সেটাকে আরো চার্নিং করে করা হয় হলো বাটার। তো বাটারের মধ্যে শুধু চর্বি না, বাটারের সাথে চর্বি থাকে, কিছু প্রোটিন থেকে যায়, কিছু মিনারেল থেকে যায়। তো এটা এবং সেখানে ফ্যাট ধরেন আমার একজ্যাক্ট ফিগার মনে নেই, তবে 80-85 বেশি হবে না। কিন্তু ঘি যখন করা হয় তখন বাকি সবগুলিকে বার্ন আউট করা হয় এবং বার্ন আউট করার পরে ঘিটা হলো একদম পিওরলি ফ্যাট এবং যে জন্য এটা আপনার দীর্ঘদিন তার শেলফ লাইফটাও থাকে, অর্থাৎ আপনি জাস্ট সাধারণ তাপমাত্রায় 1 বছর বা বহু বছর রেখে দিতে পারেন। তো আমি যেটি বলবো যে আসলে এটি তৈরি হয়েছে প্রত্যেক দেশে খাবারের যে হ্যাবিট, এটি কিন্তু ওই দেশের জলবায়ু এবং সেটা একটা বড় বিষয়। আজকে হয়তো রেফ্রিজারেটর আছে, কারণ বাটার খেতে হলে আপনাকে রেফ্রিজারেটরে রাখতে হবে, না হলে এটা পচে যাবে, কারণ ওটার পানির পার্সেন্টেজ বেশি আছে এবং প্রোটিন আছে। কিন্তু ঘি আপনার তা হবে না। তবে আমি মাননীর সাথে একমত যে যাদের ডাক্তারের কাছ থেকে পরিষ্কার নির্দেশনা আছে অতিমাত্রায় চর্বি না খাওয়ার, তারা এটি সতর্ক হবেন। কিন্তু সাধারণভাবে আমি জানি না, আমি নিউট্রিশনিস্ট না, কিন্তু একজন ভেটেরিনারি এবং বায়োলজির ছাত্র হিসেবে বলবো যে ঘি আসলে অ্যানিম্যাল ফ্যাট এবং এটি সহনশীল পর্যায়ে, এর মধ্যে ভালো ফ্যাটও আছে, খারাপ ফ্যাটও আছে, তবে সহনশীল পর্যায়ে এটি খাওয়া যেতে পারে এবং এটা অনেক সময় এক্সকিউজ মি, বিশেষ করে বাচ্চাদের মানে তড়িৎ কিছু এনার্জি দেওয়ার জন্য এটি ভালো। তো এই ক্ষেত্রে যেটা বলবো যে ঘি আসলে ওইভাবে তাকে খারাপ হিসেবে দেখে, যুগ যুগ ধরে কিন্তু এই খাবারটা উপমহাদেশে চলে আসছে। এটি যদি খারাপ হতো তাহলে এই 1000 বছরের ঐতিহ্যে এটা আসতো না। আর বাটারের একটা সংরক্ষণের ব্যাপার আছে। এই কারণে আরেকটি কয়েকটা কথা বলি, যেটি ওই যে দুধের প্রোডাক্ট বা কি বলে আমাদের ইমরান সাহেব বলছিলেন যে সাপ্লায়ার। দেখুন, আমাদের দুধের যে শুধু ঘি বা বাটার তা নয়, দুধের আরো অনেকগুলি প্রোডাক্ট হতে পারে। তার একটা কিছু পরিসংখ্যান এখানে খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি পরিসংখ্যান নেন তাহলে মাত্র 3 থেকে 5 ভাগ, শতকরা 3 থেকে 5 ভাগ দুধ আমাদের এই 8-10টা কোম্পানি বাজারজাত করছে, আর বলা হচ্ছে যে 10 ভাগ হাউস হোল্ডে কনজিউম করা হচ্ছে। তার মানে শতকরা 80 থেকে 85 ভাগ দুধ কিন্তু হচ্ছে হলো আপনার এই যে যাদেরকে আমরা ইনফর্মাল বা ট্রেডিশনাল বলি, ঘোষ, যারা ঘি বানায়, যারা আপনার ছানা বানায়, যারা দই বানায়, বগুড়ার দই বা
সাতক্ষীরার ডেইরি গোশ বা যশোরের জামতলের মিষ্টি। এখন এখানে কতগুলি প্রশ্ন হলো যে সরকারের যদি প্রায়োরিটি করতে হয় তাহলে এই ৮০ থেকে ৮৫ ভাগের জন্য কি করেছে, এই প্রশ্নটি কিন্তু এসে যাবে। কারণ তারা যদি শক্তিশালী থাকতো তাহলে করোনার জন্য যেভাবে বাজার পড়ে গেছে এটি কিন্তু হওয়ার কথা ছিল না, কারণ তারা থাকে হলো কমিউনিটিতে, তারা গ্রাম অঞ্চলে থাকে, তারা এই বাজারটিকে ধরে রাখতে পারে, কিন্তু তা করতে পারেনি। দেখা যাচ্ছে যে মাত্র ৫ ভাগ বাজার যাদের হাতে, তারা যখন ফেল করছে তখন সারা বাংলাদেশি ফেল করছে এবং ট্রেডিশনাল আর কোথায় যাবে সেটি যাওয়ার জায়গা পায়নি। তো এই জায়গাটি আমি যেটা বলবো যে যেটি ইমরান সাহেব বলছেন যে এখানে প্রত্যেকের একটা নির্দিষ্ট দায়িত্ব আছে। আমি একটা উদাহরণ বলি, কাউকে দোষারোপ করছি না। গত বছর ওই যে এলডিডিবি প্রজেক্টের একটি মিটিং এ ইমরান সাহেব ছিলেন, আমি আমাদের প্রসেসরদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কি সাপোর্টটা দরকার। আমি খুব হতাশ হয়েছি যে তারা যারা বলছে তারা ভেটেরিনারি সেবা দিতে চায়, তারা গোখাদ্য দিতে চায়, তারা কৃত্রিম প্রজনন করতে চায়। আমি বলতে বাধ্য হয়েছি দেখেন এটি তো আপনাদের কাজ নয়, এই কাজগুলি তো হলো সরকারের লাইভস্টক করতেছে, খামারিরা করতেছে, আপনাদের হাতে ফার্মাররা দুধটা তুলে দিয়েছে। এখন এর পরের দায়িত্বটা আপনাদের, আপনারা বিভিন্ন ব্র্যান্ডিং করবেন, প্রোডাক্ট করবেন, ডাইভার্সিফাই করবেন, অ্যাগ্রেসিভলি বাজারে যাবেন। আমি যখন একটা দোকানে যাই তখন ওই সবই তো বিদেশি ব্র্যান্ড দেখি, আপনার ব্র্যান্ড তো দেখি না। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের বাজার খুব দুর্বল। এই দুর্বলতা কিছু যদি আমি নিজেকেই বলি, আমাদের নিজেদের থেকে শুরু হয়েছে। আমরা যখন লেখাপড়া করেছি শুধুই প্রোডাকশন, আমাদেরকে কিন্তু বাজার খুব কম পড়ানো হয়েছে। তো আমি বলি যে এখানে এটা একটু সারিত গিয়ের ব্যাপারটা আবারও বলবো যে এটাকে আমি ব্যক্তিগতভাবে খারাপ কিছু দেখছি না, এটি জাস্ট পিউরিফাইড ফ্যাট বলা যেতে পারে, মানে পিওরলি অ্যানিমাল ফ্যাট, আর বাটারের মধ্যে আরো কিছু উপাদান তার মধ্যে থেকে যায়। জি, ডক্টর শামসুদ্দিন, আসলে প্রত্যেক খাবারেরই কিছু অনেক যেটি ভালো খাবার সেটিও কিন্তু তিনি খেতে পারেন না। সেই ক্ষেত্রে আসলে প্রত্যেক ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে যদি আমরা বলে থাকি, কিংবা অনেকেই বলে থাকেন যে যারা পুষ্টিবিদ রয়েছেন, ডাক্তার রয়েছেন, তাদের পরামর্শে খাওয়া উচিত যদি কারো শারীরিক সমস্যা থাকে। একজন সুস্থ মানুষ অনেক কিছুই হজম করতে পারেন, কিন্তু শারীরিক অসুস্থতা থাকে সেই ক্ষেত্রে কিন্তু খাবার দাবারে অনেক ধরনের সীমাবদ্ধতা তৈরি হয় এবং সেই ক্ষেত্রে পুষ্টিবিদদের পরামর্শ কিন্তু খুব জরুরি হয়ে ওঠে। আমি একটু এখন পুষ্টিবিদের কাছে যেতে চাই, রুবাইয়া পারভীন রীতির কাছে, যে বিষয়টি অনেক প্রশ্ন আছে আপনার কাছে। আসলে আমরা অনেক সময় অসুখেরই প্রশ্ন, গরম দুধ খাবো না ঠান্ডা দুধ খাবো, আবার ঘুমের আগে দুধ খেলে কি উপকার পাওয়া যায়, কিংবা দুধ আসলে কখন খাওয়া উচিত, এই বিষয়ে একটু আপনি বলেন, তারপরে আরো কিছু প্রশ্ন আছে সেগুলো আসবে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমিও হচ্ছে এবার ডক্টর শামসুজ্জামান স্যারের সাথে হচ্ছে একমত যে অ্যাকচুয়ালি ঘি আসলেই কিন্তু সবাই আর কি, যেমন হচ্ছে এটা যেমন খারাপ কিছু না, আবার বেশ কিছু স্পেসিফিক রোগের জন্য কিন্তু আসলে ঘিটাকে আমরা অনেক সময় অ্যাভয়েড করতে বলি, কারণ এটা অনেক সময় হজমের সমস্যা করে। তো সেক্ষেত্রে আমিও স্যারের সাথে হচ্ছে একমত আছি। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে দুধের কথা, যে অ্যাকচুয়ালি দুধ গরম খেতে হবে না ঠান্ডা খেতে পারবেন। তো আসল ব্যাপারটা হচ্ছে যে দুধ হচ্ছে গরমও খাওয়া যাবে, কিন্তু গরম বলতে সেটা যেন অতিরিক্ত মাত্রায় না হয় সেটা খেয়াল রাখতে হবে। আর ঠান্ডা দুধই মেইনলি হচ্ছে সবাইকে খেতে বলা হয়। মানে ঠান্ডা দুধ বলতে দুধটা একটু মানে সবচেয়ে ভালো হয় দুধ খাওয়ার ওয়ে হচ্ছে একটু মানে কুসুম গরম খাওয়া, মানে যেটা হচ্ছে সে সহজেই সহনীয় হবে। তো সেক্ষেত্রে হচ্ছে গরম দুধ আবার বিশেষ করে কিছু যাদের ইনসোমনিয়া আছে, যাদের রাতের বেলা ঘুমের সমস্যা হয়, তাদের জন্য কিন্তু দুধ পান করা যেতে পারে। তারা যদি গরম দুধ পান করেন তাহলে সেক্ষেত্রে এটা তার ইনসোমনিয়া কাটাতে অনেকটা বেশি সাহায্য করবে। এবং চাইলে এটার সাথে একটু বাদাম অ্যাড করা যেতে পারে। তো বাদাম অ্যাড করলে যেমন হচ্ছে তার মেধা শক্তিও আর একটু মানে বেড়ে যাবে, এবং তার পাশাপাশি তার কিন্তু ঘুমের জন্য এটা অনেক ভালো হবে। কারণ দুধের মধ্যে এমনিতেও কিন্তু ম্যাগনেসিয়াম আছে। অনেকের কিন্তু এমন হয় যে ম্যাগনেসিয়ামের অভাবের কারণে ঘুমটা কম হয় রাতের বেলা। তো সেক্ষেত্রে কিন্তু যার হচ্ছে রাতের বেলা ঘুম কম হয় তাদের জন্য হচ্ছে এই গরম দুধটা ভালো হবে। আর নর্মালি হচ্ছে যে কোনো ধরনের মানুষ যার যদি কোনো ধরনের কোনো হজমের সমস্যা না হয়, সে যদি গরম মানে হালকা কুসুম গরম খাবার যদি সে হজম করতে পারেন তাহলে কিন্তু এটা ইজিলি খেতে পারেন। আর বিশেষ করে হচ্ছে বলবো যে দুধের মধ্যে
এটা যদি নর্মাল হচ্ছে ঠান্ডা করে যে দুধটা খাওয়ার কথা বলছি, যে অনেকে আছে যে হঠাৎ করে মানে সহজেই কিন্তু কোনো খাবারই হজম করতে পারেন না, বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে যাদের অ্যাসিডিটি হয় বা কোনো খাবার খেলে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাদের হচ্ছে একটু ঠান্ডা করে দুধ খেতে। তো অনেকেই কিন্তু একটা ব্যাপার আমি বলে রাখি যে অনেকেই ঠান্ডা বলতে মনে করেন যে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দুধ। আমি এরকম অনেক পরিবারও দেখেছি, আমার কাছে এমন অনেক পেশেন্ট এসেছেন যারা এসে বলে যে ফ্রিজের ঠান্ডা দুধ খায়। তো এটা কিন্তু ঠিক না। যখন একটা খাবার ফ্রিজে রাখা হচ্ছে সেটা যেমন মানে হচ্ছে খাবারটা যেমন হচ্ছে নষ্ট হওয়া থেকে দূরে রাখছে মানে বিরত থাকছে, তেমনই কিন্তু এই খাবারটা কিন্তু তখন আবার জাল দেওয়াটাও ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ এতে করে একটা শরীরে অনেক সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ঠান্ডা দুধ বলতে ফ্রিজের দুধটা না খেয়ে নর্মাল যে দুধটা আছে সেই দুধটা পান করতে। তাহলে বিশেষ করে যাদের হচ্ছে এমনিতেই শরীরে একটু উইক লাগে বা শরীরে একটু সমস্যা হয়, তো শারীরিক সমস্যা আছে, তাদের জন্য হচ্ছে এই দুধটা আসলে ভালো হবে। সেক্ষেত্রে ঠান্ডা দুধটা পান করা যেতে পারে। আর দুধের জন্য সরি, এটা বুঝতে পারছি না, মানে সাউন্ড একটু কম শোনাচ্ছে। জি, আপনি কি আমাকে আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। যে প্রশ্নটি আচ্ছা, দুধ পান করার ক্ষেত্রে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে আমি সেটা সবসময় অলওয়েজ বলি যে আসলে কিন্তু প্রত্যেক মানুষের প্রতিদিন হচ্ছে অন্ততপক্ষে দুধ পান করা উচিত। আর এটা হচ্ছে সকালবেলার বিশেষ করে একটা নাস্তায় যদি একটু দুধের সাথে ডিম খায় কোনো মানুষ, তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হবে, সে পর্যাপ্ত পরিমাণ সবকিছুই কিন্তু সকালের একটা মিলে পেয়ে যাচ্ছেন। আর বিশেষ করে যে যারা হচ্ছে রাতের বেলাও হচ্ছে ঘুমানোর আগে দুধ পান করেন, তাদের ক্ষেত্রেও যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে তাদের একটা শরীরে এনার্জি কাজ করবে। আর বিশেষ করে সকালবেলা হোক বা রাতের বেলা হোক, এটা দুধ হচ্ছে এক্সট্রা ভাবে এনার্জি গেইন করতে সাহায্য করে। সো অবশ্যই সবাইকে দুধ পান করতে হবে নিয়মিত। আর বিশেষ করে এমন অনেক কোয়েশ্চেনও আছে যে হচ্ছে দুধের সাথে কি কিছু মিশিয়ে খেতে পারবো কিনা। তো সেক্ষেত্রে বলবো যে অনেক বাচ্চারা কিন্তু আছে যারা কিন্তু দুধের কথা শুনলেই মানে নাক সিটকায় এবং আসলে খেতে চায় না। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে বাচ্চাদের যখন কেউ দুধ পান করতে না চাইবে, তখন সেটার সাথে একটু টেস্টে আরেকটু বাড়ানোর জন্য কিন্তু চকলেট দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা ইন্টারেস্টেড ফিল করবে। এবং সবচেয়ে বড় কথা আমি সবসময় বলি, বাচ্চাদের হোক বা যা মানে বাচ্চারা যখন কোনো খাবারটা একটু কালারফুল দেখে তখন কিন্তু সেটা তারা খেতে আগ্রহী হয়। তো দুধের তৈরি এমনিতে হচ্ছে বিভিন্ন সন্দেশ বা পায়েস, ফিরনি, পুডিং, তারপর কাস্টার্ড, এগুলো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া যেতে পারে। রুবাইয়াকে যে প্রশ্নটি আমি করছিলাম যে হলুদ মিশ্রিত দুধ আসলে কতটুকু উপকারী, কিংবা যারা এই গরুর কি দুধ আমি বুঝতে পারছি না। হলুদ হলুদ ও আচ্ছা, হলুদ। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আচ্ছা আমি এটা হচ্ছে অনেক পেশেন্টদেরকেও দিয়ে থাকি। মানে হলুদ দিয়ে যে দুধটা, সেটা হচ্ছে একটা রেসিপি আছে, সেটা আমি সবচেয়ে বেশি ভালো হয় যে হচ্ছে যখন দুধটা জাল দেওয়া হবে তখন একটু হলুদ দেওয়া, কাঁচা হলুদ দেওয়া যেতে পারে, এটার মধ্যে একটু কালো গোলমরিচের গুঁড়া। তো এই আর হচ্ছে এটার সাথে একটু মধু মিক্সড করে খেতে পারেন। মধু না দিলেও কোনো সমস্যা নেই, টেস্ট এমনিতে ভালো লাগবে, একটু আদাও দেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে এটা কিন্তু অনেকটা অ্যান্টিঅক্সিডেন্ট, মানে এই দুধটা যখন এই দুধের মধ্যে যখনই হচ্ছে হলুদ যাচ্ছে তখনই কিন্তু সেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করছে। এবং এটা বিশেষ করে কিন্তু ইন্ডিয়াতে এই দুধটা খুব বেশি পান করা হয়। আর বিশেষ করে আমি অনেক সময় অনেক পেশেন্টের ক্ষেত্রেও দিয়ে থাকি, কারণ এই দুধ হচ্ছে মেইনলি অ্যাকচুয়ালি হলুদ দুধ যেটা, সেটা হচ্ছে অনেক সময় লিভারের জন্য ভালো কাজ করে। যাদের ক্যান্সার আছে, ক্যান্সারের প্রিভেন্ট করতে সাহায্য করে। মানে এটা হচ্ছে ক্যান্সার পেশেন্টকে দেওয়া যেতে পারে এই দুধটা, কিন্তু সেটা হচ্ছে ভিত্তি করে যে তার কি ধরনের ক্যান্সার আছে সেটার উপর ভিত্তি করে দিতে হবে। এবং তার পাশাপাশি যাদের ঘুম কম হয় তাদের জন্য খুব ভালো কাজ করে। যাদের জ্বর আসে, অনেকে আছে যে হচ্ছে এটা কিন্তু খুব ভালো অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে, এই যে হলুদ এবং হচ্ছে এই যে দুধের এটা। এবং এটার মধ্যে একজন দর্শক জানতে চেয়েছেন যে অনেক বাবা মা বাচ্চাদেরকে দুধ
মেডিসিনটি দুধের সাথে মিশিয়ে খাওয়া খেতেন, এটা কি আসলে ঠিক কিনা? এটা অবশ্যই আমি বলবো ডক্টরের পরামর্শ নিতে হবে। যে মেডিসিন খাচ্ছেন মানে সেই ডক্টর হচ্ছে ওনাকে যদি বলেন, পারমিট করেন, যদি পারমিশন দেন যে এই দুধের সাথে হচ্ছে এই মেডিসিনটা মিক্স করে খাওয়ানো যাবে, তাহলে উনি খাওয়াতে পারেন। না হয়তো কোনো ডক্টরের পরামর্শ ছাড়া উনি কখনো এই কাজটা করতে পারবেন না। আর অনেক সময় অনেকে একটা কাজ করেন যে দুধের সাথে কিন্তু অনেকে মেডিসিন খান, তো এটাও কিন্তু পুরোপুরি ভাবে ঠিক নয়। অনেক সময় কিন্তু এটা হিতের বিপরীত হয়ে যায়। সো এই ব্যাপারগুলো কিন্তু আসলে কাজ মানে দেখতে হবে। আরেকটি আর প্রশ্ন সবাইকে যদি বলবো, আমি একটু প্রশ্ন যুক্ত করি যে ডায়াবেটিস প্রতিরোধে আসলে দুধের কোনো ভূমিকা আছে কিনা? ডায়াবেটিস রোগের জন্য দুধ, আচ্ছা, মানে ডায়াবেটিস প্রতিরোধে দুধের কোনো ভূমিকা আছে কিনা? হ্যাঁ, ডায়াবেটিস প্রতিরোধে অবশ্যই ভূমিকা আছে। বিশেষ করে গবেষণায় এটা দেখা গেছে যে যারা হচ্ছে অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং চিনি জাতীয় খাবার না খেয়ে যারা হচ্ছে নিয়মিত দুধ পান করেন, তাদের কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হওয়ার রিস্ক অনেক কম থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই এটা ভালো কাজ করে। আর হচ্ছে একজন ডায়াবেটিস পেশেন্ট কিন্তু সে দুধ পান করতে পারবেন, কারণ এখানে যে হচ্ছে যে শর্করাটা আছে এটা কিন্তু আসলে শরীরের জন্য ক্ষতিকর না। দুধের কোনটা ক্ষতিকর, মানে যে দুধে হচ্ছে ল্যাকটোজ থাকে। তো বিশেষ করে ল্যাকটোজ ইনটলারেন্স যাদের আছে তারা ছাড়া কিন্তু ডায়াবেটিস পেশেন্টও কিন্তু দুধ পান করতে পারবে, এটা কোনো সমস্যা নেই। এটা আমরা কিন্তু 1 কাপ দিয়েই থাকি। এটা হচ্ছে সকালবেলার দিকেই পান করাটা সবচেয়ে বেশি ভালো হবে একজন ডায়াবেটিস পেশেন্টের। রুবাইয়াদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, দুধ এবং দুগ্ধজাত পণ্যের ইতিবৃত্ত, এটা অনেক লম্বা সময়ের আলোচনা, কিন্তু আমাদের সেই লম্বা সময়ের আলোচনা আমরা আজকে অনেক লম্বা সময় আলোচনা করে ফেলেছি। আমরা এখন একটু শেষ করতে চাচ্ছি অনুষ্ঠানটি। আমি খুবই সংক্ষেপে জানতে চাই ডক্টর শামসুদ্দিন আপনার কাছে, বাংলাদেশের যে প্রেক্ষাপট এবং আপনার যে অভিজ্ঞতা আমাদের সাথে বলছিলেন, আসলে বাংলাদেশের ডেইরি বোর্ড আলাদা করে করার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, আপনি সেই প্রয়োজনীয়তা দেখছেন কিনা? খুবই সংক্ষেপে আমাদের কিন্তু। থ্যাংক ইউ স্যার। দেখেন, বোর্ডের একটা বিষয় হয়েছে কি, বাংলাদেশে আসলে বোর্ডের অভিজ্ঞতা খুব ভালো না। আমি এই জিনিসটা এইভাবে বলবো যে হ্যাঁ, তবে একটি অ্যাপেক্স বডি থাকার দরকার, এবং সেটি আমি বলবো যে ডমিনেন্টলি আপনার প্রাইভেট সেক্টরের পার্টিসিপেট সহ, যারা টোটাল দুধের উৎপাদন, বাজার, তারপরে যে কথাগুলো আমরা বললাম যে সাপ্লাই যে সমস্যা আছে এগুলি দেখবে এবং কিছু ইনোভেশন নিয়ে আসবে। কিন্তু গতানুগতিক বোর্ডের আমাদের এটা দুঃখজনক, আমি সরি এটা বলে দিচ্ছি, আমাদের অভিজ্ঞতা কিন্তু ভালো না। দেখা যায় যে জাস্ট একটা অফিস হলো, কিছু লোকের ওখানে প্লেস করা হলো, তারপরে আর তেমন কিছু করা হয়নি। যেমন আমাদের দেশে একসময় তুলা উন্নয়ন বোর্ড ছিল, পাট উন্নয়ন বোর্ড ছিল, এগুলির অভিজ্ঞতা কিন্তু ভালো না। তা আমি আপনার কথার সরাসরি উত্তর যদি চান এই যে একটি বডি আমার দরকার অ্যাপেক্স, জি, ডক্টর কিন্তু শামসুদ্দিন, আপনি যে সেটি বিষয়ে প্রিডমিনেন্টলি আপনার বলছেন যে অ্যাপেক্স বডি থাকা উচিত, সেই বিষয়ে জি অ্যাপেক্স বডি থাকা উচিত, কিন্তু সেটি যার সমস্যা তাদেরকে দিয়ে করে। জি মানে এমন একজনকে বোর্ডের চেয়ারম্যান করে দিলেন যিনি আসলে, মানে এটা এইভাবে বলা উচিত না, যিনি আসলে জানেনই না দুধ কোথেকে উৎপাদন হয় বা বাজার কিভাবে হয়, তখন কিন্তু আরো হিতে বিপরীত হবে। কিন্তু তখন দেখা যাবে যে ওনাকে এই জন্য করা উচিত, ওনাকে একটা পজিশন দিতে হবে। ধন্যবাদ আপনার এই মূল্যবান পরামর্শের জন্য। জি, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য। আমরা এখন যদি একটু সাইন হয়ে গেছে, আপনি খুব সংক্ষেপে আমাদেরকে বলেন আসলে কি করার সামনে কি। জি, ধন্যবাদ। আমি সবসময় একটা বিষয় বিশ্বাস করি যে যে কোনো ক্ষেত্রে একাডেমিক্স, তারপর বিজনেস অর্গানাইজেশন এবং গভর্নমেন্ট যখন এই তিনটে মিলে একসাথে কাজ করে, সেখানে একটু উন্নত বিশ্বের দিকেও আপনারা দেখবেন সেখানে কিন্তু এটার মান ভালো হয়। তা আমাদের দেশে ডেয়ারি, এটি আমি বিশ্বাস করি যে আমাদের যেহেতু জনসংখ্যা বেশি, আমাদের এটা পালনের ক্ষেত্রে গ্রামীণ নারী যারা, তাদের এটা ক্ষমতায়নের একটা বিরাট অনুষঙ্গ। আমি ময়মনসিংহের আপনাকে বলি 146টা ইউনিয়ন, এর মধ্যে 132টা ইউনিয়নে আমি গিয়েছি। সেখানে আমি ঘুরতাম আসলে একটু অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য, বাড়িতে বাড়িতে ঢুকেছি অনেক সময়। যে সেখানে দেখতাম মানুষের যে গ্রামীণ মহিলাদের এটা আসলে একটা ক্ষমতায়নের অংশ। তো এখানে আমাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের এখানে টিচার স্যাররা যারা আছেন তারা কিন্তু অত্যন্ত অভিজ্ঞ। এবং বাংলাদেশ মানে এমন একটি দেশ যে কৃষি প্রধান, এই দেশে কিন্তু কৃষির যে অবদান এটা অন্যান্য সকল ক্ষেত্রের চেয়ে এখানে অবদান বেশি। এবং এই অবদানটা হয়েছে এখানকার যারা কৃষি বিজ্ঞানী
কৃষিবিদ যারা আছেন তাদের মাধ্যমে। একটি গেল একটি। এর পাশাপাশি আরেকটি বলবো যে বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তাদের কিন্তু এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে, কারণ সরকারের পাশাপাশি বিনিয়োগে তাদের অংশ নিতে হবে। সরকার পলিসি ঠিক করে দিবে, পলিসির এই কাজটায় ব্যবসায়িক মহল এবং শিক্ষকরা সরকারকে তারাও পরামর্শ দিতে পারে, এবং এই তিনটির যখন সমন্বয় ঘটবে তখন ইনশাল্লাহ এই ক্ষেত্রে আরো বৈপ্লবিক একটা পরিবর্তন হবে। ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করতে চাই শাহরিয়ার ভাইকে। জি জি আমি শাহরিয়ার ভাইকে একটা প্রশ্ন করতে চাই। খুব সংক্ষেপে। শাহরিয়ার ভাইকে আমরা মাঝে মাঝে দেখি বাজারে হাটে ঘাটে খুব কাজ করছেন। তো আমরা শাহরিয়ার ভাইকে এই যে যারা গমের ভুসি সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে, শুল্ক বাড়াতে চায়, এই যে কুরবানির সময় গমের ভুসির দাম বেড়ে যাচ্ছে, আমরা আপনাকে কবে সেখানে দেখতে পাবো যে আপনি অভিযান করছেন? আচ্ছা, ইনশাল্লাহ এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই। আমি খৈলের ক্ষেত্রে বলি, আমাদের অফিসারদের পাঠিয়েছি, আমার যে বিভাগীয় কার্যালয়ের অফিসারদেরকে আমরা তেলের মিলে পাঠিয়েছিলাম। আমি দেখেছি যে শীতের পরপর খৈলের যে বস্তা প্রতি দাম 74 কেজির বস্তার দাম ছিল 50 টাকা, মানে 2200 টাকাও ছিল শীতের মধ্যে। এখন আপনি সেটা মিলেই 2550 টাকার নিচে কোথাও নাই। তাহলে এখানে নিশ্চয়ই একটা চক্র আছে, সিন্ডিকেট আছে। এবং আপনি যেটি আজকে উল্লেখ করেছেন, ইনশাল্লাহ আমি আমার মহাপরিচালক স্যারকে এই বিষয়টি অবগত করব, এবং আমরা এর মাধ্যমে এই যে বিষয়টি, এটি আমাদের যে বিভিন্ন টিম আছে কালকে ইনশাল্লাহ সবাইকে জানিয়ে দিব। আমি এখনো অসুস্থতার মধ্যেই আছি, অফিসে এখনো পুরো দমে কাজ শুরু করতে পারিনি, কিন্তু আমাদের টিমের অন্যান্য সদস্যরা কাজ করছে। ইনশাল্লাহ তারা এই যে বিভিন্ন মিলগুলো আছে এই মিলগুলোতে যাবে, আমরা এটা দেখব ইনশাল্লাহ। জি ধন্যবাদ মঞ্জুর শাহরিয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাহেব আপনি পেয়েছেন, আমরাও প্রত্যাশা সামনের দিনে আমরা আরো বেশি সচেতন হব, এবং যে বিষয়টি আজকের আলোচনা সাহেব বলেছেন যে আসলে দেশপ্রেম হচ্ছে আমাদের সবচেয়ে বড় বেশি প্রয়োজন, এবং সেটি সর্বক্ষেত্রে থাকলে আমরা হয়তো আরো বেশি এগিয়ে যেতে পারবো। কিন্তু আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে এই বিষয় নিয়ে। পরবর্তী সময় আমরা আরো অতিথিদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে আবারও আলোচনায় আসবো। অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেবো। আজকে যাদের প্রশ্নের উত্তর দিতে পারেনি, নিশ্চয়ই সামনের সময় আমাদের পরবর্তী অনুষ্ঠানে সেই প্রশ্নগুলোর উত্তর পাবেন আমরা আশা করছি। আমরা কথা দিচ্ছি আপনাদেরকে, আমাদের সাথে যারা ছিলেন পুষ্টিবিদ, তার মূল্যবান পরামর্শ, তার যে বিষয়গুলো বলেছেন দুধের ক্ষেত্রে, আশা করি যারা দেখেছেন তারা নিশ্চয়ই এই পরামর্শ তাদের কাজে লাগবে। এবং ডক্টর শামসুদ্দিন, আপনি ইতালি থেকে আমাদেরকে যে পরামর্শগুলো দিয়েছেন বাংলাদেশের এই দুধ এবং দুগ্ধজাত শিল্পে, আশা করি একটি ইতিবাচক ভূমিকা রাখবে। এবং মন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যিনি আছেন, আমরা আশা করি আপনারা সামনের দিনে, আপনি নিজে একজন খামারি, আপনি খামার করেছেন এবং আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে, আপনার পারিবারিক ভাবেও আপনি এই শিল্পের সাথে যুক্ত আছেন। আপনার বড় ভাই একজন আছেন লাইভস্টক অফিসার, যেটি বলছিলেন এনএটিপি প্রকল্পের পরিচালক। তো এই বিষয়গুলো আপনারা আরো সচেতন ভাবে যদি ভবিষ্যতে ভোক্তাদেরকেও সচেতন করেন এবং সঠিক তথ্যগুলো দেন, তাহলে মনে হয় যে সবাই উপকৃত হবেন। সায়নদান, আপনারা আশা করি যে আপনাদের যে উৎপাদন, সেই উৎপাদনের সাথে ভ্যালুয়েডেড যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে লিঙ্কেজের মাধ্যমে এই শিল্প আরো উন্নত পর্যায়ে যাবে ভবিষ্যতে। এবং ভোক্তা যারা রয়েছেন, আসলে যাদের জন্য সবকিছু, সেই ভোক্তাদের জন্যই তো সকল কাজ, সেই ভোক্তার পরিমাণ একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা যাবে, যেটি ডক্টর শামসুদ্দিন বলছিলেন যে আমরা মাত্র 22 লিটার দুধ খাই, যেখানে উন্নত বিশ্ব 400 লিটার কিংবা 350 লিটার দুধ খাচ্ছে। সেক্ষেত্রে ভোক্তাদেরকে সচেতন করতে হবে, এবং সেক্ষেত্রে ভোক্তাদেরকে নিরাপদ পণ্যের বিষয়টিও নিশ্চিত করতে হবে। এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আশা করি আপনারা সেই কাজটি আরো জোরালো ভাবে ভবিষ্যতে করবেন। এবং আমরা আজকের এই আলোচনা এখানে শেষ করছি। যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ, এবং দুধের একটি ভিডিও দিয়ে আজকের আলোচনা আমরা শেষ করব। আপনারা সেই ভিডিওটি দেখতে থাকুন। আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সবাইকে। এখন যার হার্টে রক্তনালীতে ব্লক আছে বা হার্টের সমস্যা আছে, সাধারণভাবে যখন রোগী আমাদের কাছে আসে তখন আমাদের কাছে প্রশ্ন করে, স্যার আমি কি জিনিস খাবো বা কি খেতে পারবো, কি খাবার খাবো বা কি খাবার খেতে পারবো না।
স্বাভাবিকভাবে অনেকে আসে বলে যে স্যার আমার তো এরকম ডাক্তার সাহেব গিয়েছিল, বড় লম্বা সিল মেরে দিছে যে এই মাংস খাবো না বা মাছ খাবো না বা তৈলাক্ত খাবার খাবো না, এগুলোর ব্যাপারে স্যার আপনার মতামত কি? সাধারণত যখন আমার কাছে আসে তখন দেখা যায় যে অনেক সময় আমরা দেখি যে অনেক রোগী এই আমরা সিল মারার কারণে বা একদম সব খাবার নিষিদ্ধ করার কারণে যে তাদের অপুষ্টি দেখা যায় বা অনেক সময় দুর্বল হয়ে যায় রোগী। তো সেক্ষেত্রে যেমন আমি যেটা বলি সাধারণত খাবারের ক্ষেত্রে প্রথম কোশ্চেন বলে স্যার আমরা মাছ মাংস ডিম দুধ খেতে পারবো কিনা। হ্যাঁ, আমি বলি হ্যাঁ ডিম খেতে পারবেন প্রতিদিন একটা করে। রোগী কোশ্চেন করে স্যার কুসুম সহ, অনেকটা অবাক স্যার কুসুম কি খাওয়া যাবে? আমি বলি অবশ্যই কুসুম খাওয়া যাবে, কারণ এখন রিসেন্ট যেসব গবেষণা আসছে তাদের থেকে নতুন যে রিকমেন্ডেশন আসছে সেই রিকমেন্ডেশনে বলে প্রতিদিন একটা ডিম খাওয়া ভালো, এবং ডিমের যে কুসুম আছে এর মধ্যে যে কোলেস্ট্রল আছে এই কোলেস্ট্রল হার্টের জন্য ভালো। তাহলে প্রতিদিন আপনি একটা করে ডিম খেতে পারবেন। তারপরে কোশ্চেন আছে যে স্যার আমি দুধ খেতে পারবো কিনা। বলে হ্যাঁ দুধ খেতে পারবেন। হ্যাঁ দুধ কতটুকু খাবে? বলি দিনে 1 গ্লাস বা 2 গ্লাস খেতে পারবেন। হ্যাঁ, বলি যে এটার যে উপরটা শর্ট যেটা পরে শর্টটা বাদ দিয়ে খেলেন, শরের মধ্যে অনেক সময় ফ্যাট থাকে, শর্টটা বাদ দিয়ে খেলেন। তখন আসে যে দুধের ক্ষেত্রে তখন আমরা বলি চিনি বা চিনি মিশাই খাবেন না। আর একটা বলে যে সেটা বলে দিই আমি রোগীদেরকে, যদি আপনার দুধ হজম হয় তাহলে আপনি দুধ খাবেন, কারণ বয়স বাড়ার সাথে সাথে আর অনেক ক্ষেত্রে দেখি আমরা যে দুধটা খেলে দুধ হজম হয় না। সেই ক্ষেত্রে আপনি দুধ খেলে আপনার, যদিও দুধ পুষ্টিকর খাবার কিন্তু, এবং মানুষ খাবার দাবার খায় সাধারণত একটা কমফোর্টের জন্য, আরামের জন্য বা মজার জন্য, কিন্তু যদি কোনো খাবার খেলে আমাদের কষ্ট হয় তাহলে তো সেই খাবার আমরা অ্যাভয়েড করব। যদি দুধ হজম না হয় তাহলে দুধ আমরা অ্যাভয়েড করবো।